ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সারা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। সানি এগিয়ে এসে বিছানায় বসতেই সারা নীল রঙের টি শার্ট বাড়িয়ে ধরল সানির দিকে। সানি তখন টি শার্ট পরছিল। সানির দিকে তাকিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, কতদিন থাকবো আমরা? সানি টি শার্ট টেনে ঠিক করতে করতে জবাব দিল, দুদিন। সারার মুখটা মলিন হয়ে এলো সানির জবাবে। এত সুন্দর জায়গায় দুদিন ঘুরে তার মন করবে না নিও। একার নিশ্চিত সারা এত সুন্দর জায়গায় দুদিনে কি ঘুরে যায়? সারা মনক্ষুণ্ণ হলো সানির দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলে উঠল, মাত্র দুদিন। সানি মাথা তুলে সারার দিকে তাকালো। সারার মলিন মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস আকার অরল একবার সারার নরম ডান হাতটা আলতো ভাবে ধরল সানি। সারার হাত ধরে টেনে নিজের নিকটে নিয়ে এলো অনেকটা। সারার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে কোমল কণ্ঠে শুধালো, আবার আসবো, তখন অনেক দিন থাকবো। সারা সানির জবাবে শান্ত হ্রস্ব উকারস্থ হতে পারল না। অন্তত 7 দিন থাকতে পারলে মনে তৃপ্তি পেত। সারা এমনিতেই মনটা ভালো নেই, এই দুদিন ঘুরে কখনো তৃপ্তি মিটবে না তার। মুখটা ভার করে রইল। সারা মাথা নত করে 7 প্যাচ না ভেবে অভিমানী স্বরে বলে উঠল, খুব তো বলেছিলেন সবার সামনে বিয়ের পর 1 মাস ঘুরবেন। সারার মুখের কথা থেমে গেল। সেখানে কি বলতে গিয়ে কি বলে ফেলল সে। পুরনো স্মৃতি যেন কখনো পিছু ছাড়ার নয়, কখনো পুরনো স্মৃতি দুঃখের সময় একটু মুখে হাসি ফোটায়, আবার কখনো পুরনো স্মৃতির সুন্দর মুহূর্তে কাল হয়ে হানা দেয়। কি অদ্ভুত ক্ষমতা তার, কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ। সানি নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল সারার মুখের দিকে। পূর্ণতার মাঝেও শূন্যতা রয়েছে, একটা ভয়ঙ্কর শূন্যতা। যে শূন্যতা এত সুন্দর পূর্ণতার স্বাদ নষ্ট করে দিচ্ছে। দুজনে মুখ ফুটে কিছু না বললেও শূন্যতা দুজনকেও ভেতর থেকে যেন করে করে খাচ্ছে। দুজনে কিছু সময় নিস্তব্ধ হয়ে রইল। দুজনের মুখে কোনো কথা নেই, একে অপরের দিকে তাকানোরও সাহস নেই। হয়তো দুজনের ভেতর লুকিয়ে রাখা চাপা আর্তনাদ ধরা পড়ে যাওয়ার ভয়ে দুজনেই দৃষ্টি আড়াল করার চেষ্টা করল। সানি দীর্ঘশ্বাস ছাড়ল একটা। সারার নীরবতার ভাষা বুঝতে সানি দক্ষ। আর নতুন কি? সানি এবার একটু আহত কণ্ঠে বলল, মিস করছিস? সানির করা প্রশ্নে কোনো প্রতি উত্তর করল না। সারা মাথা নত করে নীরবে দাঁড়িয়ে রইল। শুধু একথাতে তো হলেও কঠিন সত্য কথা। সানি মন প্রাণ উজাড় করে যতই ভালোবাসো হ্রস্ব উকার করা না কেন, শূন্যতা পূরণ করা তার সাধ্যের বাইরে। বাক্যে শূন্য স্থান পূরণে যেমন সঠিক শব্দের প্রয়োজন হয়, তেমনি মানুষের জীবনের শূন্যতাও ঠিক তেমন। প্রতিটা মানুষ প্রতিটা সম্পর্ক যেন আলাদা আলাদা জায়গা করে নিয়ে থাকে। সে সম্পর্ক সে মানুষ ব্যতীত সেভাবেই সে জায়গা শূন্য হয়ে পড়ে থাকে। আর সেখানে সারার রক্তের সম্পর্ক, স্নেহের টানে শূন্যতা যেন বিশাল। সানি তপ্ত শ্বাস ছাড়ল একবার। সারার হাত ধরে টেনে নিজের উলুর উপর বসালো। সারা মাথা নত করে রেখেছিল তখনও। সানি সারার নত মুখটার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে উঠল, বাসায় কথা বলবি? সানির কথায় সারা চমকে উঠল। এবার সানির মুখের দিকে মাথা উঁচু করে তাকালো সারা। সানির মুখের দিকে কিছুটা বিস্ময় নিয়ে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধু কতটা নিষ্ঠুরভাবে ধোঁকা দিয়েছে আপনজনদের, তারা কি আর সম্পর্ক রাখবে তার সঙ্গে? সানি সারার জবাবের আশা করল না। অপর হাতে ব্যাগ থেকে সারাকে দেওয়া নতুন ফোনটা একার র করল। ফোনটা সারার দিকে বাড়িয়ে ধরে বলল, ধর ফোন দে। সারা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সানির মুখের দিকে। ফোন দেওয়ার সাহস খুঁজে পাচ্ছে না মেয়েটা। চেহারায় ভয় আর অসহায়ত্ব ছাপ দেখা যাচ্ছিল স্পষ্ট। সারার মায়া চোখ জোড়ায় পানি টলমল করছিল, কিন্তু অশ্রু গড়িয়ে পড়তে দেয়নি। 1 ফোঁটা শক্ত করে আটকে রেখেছে অবাধ্য নোনাজলগুলো। সারা আহত গলায় ধীর কণ্ঠে বলে উঠল, আব্বু আমার সাথে কথা বলবে। নিজের ভেতর চাপা কষ্টগুলো এক হসন্ত রকার পাথর চাপা দেওয়ার চেষ্টা করল সানি। এটা সানির বহু আগে জানা ছিল, শূন্যতা তার পূর্ণতার স্বাদে ব্যাঘাত ঘটাবে। সানির এই মুহূর্তে ভীষণ অপরাধী মনে হচ্ছে নিজেকে। তার বদদোয়া আর বদনাম এতটাই গাঢ় যে তার ভাগ হসন্ত জবতী রমণীর ভাগ্যেরই ফাটল ধরালো। যদি তার অলৌকিক কোন ক্ষমতা থাকতো। সানির আফসোস হচ্ছিল ভীষণ, তবে এ আফসোস সৌভাগ্য হিসেবে কেন জানি মেনে নিতে পারছিল না। নিজেকে শক্ত করল সানি। সারার দিকে দৃষ্টি রেখেই স্বাভাবিকভাবে বলার চেষ্টা করল, হ্যাঁ বলবে। তোর সাথে কিসের রাগ? যা হয়েছে আমার সাথে হয়েছে, ফোন দে। সারার হাত কাঁপছিল, কিন্তু কথা বলার ভীষণ লোভ জাগছিল মনে। লোভ জাগা স্বাভাবিক নয় কি? ভালোবাসার টান আর পিতার স্নেহ একার রটানা পোড়ায় দগ্ধ হচ্ছিল মেয়েটা। তেতো হলেও সত্য, এ আগুন সৃষ্টির কারণ নিজেই। আশ্চর্যভাবে নিজের জ্বালানো আগুনে নিজেই মনে মনে দগ্ধ হচ্ছিল। এ দায়ভার কাউকে দিতে পারবে না সে, যে মানুষটা তার সঙ্গ দিচ্ছে এই আকার নুষ্টা বার সতর্ক করেছিল তাকে। সারার জানা ছিল না ত্যাগের স্বাদ এত ভয়ঙ্কর বিষাক্ত, যে মানুষটার পূর্ণতার রঙে রাঙিয়ে যেতে চেয়েছে বারবার সে মানুষটা তার অতি নিকটে। না মনের না দেহের কোন দূরত্ব নেই, অথচ এই সুন্দর পূর্ণতার রং ত্যাগ নামক বিষ নষ্ট করে দিচ্ছে। পৃথিবীতে হয়তো কেউ পরিপূর্ণ হতে পারে না, আফসোস নামক সৌভাগ্য সবারই গ্রহণ করতে হয়। আজ যদি ত্যাগ নামক বিষটা যদি না থাকতো, সারা আজ পৃথিবীর সুখী মানুষদের তর একজন হতো। সারার মনে প্রশ্নে জাগলো, এই পৃথিবীতে পরিপূর্ণ মানুষকে কেউ আছে আদৌ নজরে পড়েনি তো? সারার হয়তো এই ত্যাগ আফসোস সব মিলিয়েই মানুষ সুখী হয়। সারাও নিয়ে সুখী। এই দীর্ঘ 5 মাসে সারা কত জটিল তে শিখে গিয়েছে। নিজের জটিল ভাবনার ব্যাঘাত ঘটে ফোনের রিংয়ের আওয়াজে। সানি নিজের হাতে ফোন দিয়ে ফোনের লাউডস্পিকার বাড়িয়ে দিয়েছে। ফোনের রিংয়ের আওয়াজ কানে ভেসে আসতেই বুকটা কেঁপে উঠল সারার। শক্ত করে সানির এক হাত
ত্বক খামচে ধরল সারার হাতের ছোট ছোট নখগুলোও বসে গেল সানির হাতে। সানি হাত সরালো না, শুধু একবার চোখ বন্ধ করে ব্যথাটুকু সম্বরণ করে নিল। নিস্তব্ধ ঘরে ফোনের রিংয়ের আওয়াজটা গা শিউরে তুলছিল সারার। বেশ কয়েকবার রিং বাজতে ফোন রিসিভ হলো, অপর প্রান্ত থেকে ভেসে এলো পুরুষালী থমথমে কণ্ঠস্বর। আসসালামু আলাইকুমকে। সারার শুকনো ডোক গিলল একবার, থরথরিয়ে কাঁপছিল মেয়েটা। সারার শরীরের কম্পন স্পষ্ট অনুভব করতে পারছিল। সানি তাই দুই হাতে শক্ত করে আগলে নিল, সারাকে নিজের সাথে মিশিয়ে নিতে চাইল। সারার পিঠ ঠেকল সানির ঠিক বুক বরাবর। সারার কথাগুলো কণ্ঠনালীতে দলা পাকিয়ে আছে রয়েছে, কণ্ঠনালী থেকে একটা শব্দ উচ্চারণের শক্তিপা হচ্ছিল না। এরই মাঝে চোখ জোড়া থেকে দুফোঁটা অশ্রু ধুপ করে পড়ল মোবাইলের স্ক্রিনের উপর। এই অশ্রুগুলো ভীষণ অবাধ্য। সারা কত চেষ্টা করলো, শেষ পর্যন্ত গড়িয়ে পড়ল। সারা কম্পিত কণ্ঠে ডাক ছাড়ল, আব্বু। পরিস্থিতি ওটা ভয়ঙ্কর হতে পারে। যে ডাক বিনা হেঁচকিয়ে ডেকেছে, যে ডাকে ছিল হাজারো আবদার, আজ সে ডাক ডাকতে কণ্ঠস্বর কাঁপছিল মেয়েটার। অপর প্রান্ত থেকে রায়হান খান নিস্তব্ধ হয়ে গেলেন। বিকেলের দিকে ছাদে পায়চারি করছিলেন তিনি। ইকার অসুস্থ থাকায় অফিসে যেতে দেওয়া হয়নি তাকে। ঘরে বসেও মন ঠিক ছিল না তার, তাই ছাদে পায়চারি করছিলেন। ইদানিং ছাদে আসা হয় ভালো, বিশেষ করে ভোর সকালের দিকে। রায়হান খানকে নিস্তব্ধ দেখে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর সারা ধরা গলায় আবারও ডাক ছাড়ল, আব্বু। রায়হান খান এবার থমথমে কণ্ঠে জবাব দিলেন, বলো। সারার মনে সাহস জাগালো, তবে বুকের ভেতর বেড়ে যাওয়া অস্থিরতা বিন্দুমাত্র কমেনি। কান্না চাপিয়ে রাখতে গিয়ে কথাগুলো আটকে আসছিল বারবার। সারা জড়িয়ে আসা কণ্ঠে থেমে থেমে বলল, কেমন আছেন আব্বু? ভালো। আপনার শরীর ভালো? সারা ডুবরে কেঁদেই উঠল। এবার নিজেকে আটকে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হলো মেয়েটা। সানির দুই হাতে কোমর জড়িয়ে সারার পিঠে মুখ বুঝল। হয়তো এ কঠিন মুহূর্তে আশ্বাস দেওয়ার চেষ্টা করল রায়হান খানের। থমথমে কণ্ঠে বুক কাঁপছিল সানিরও, তবে তার মনের কথা ব্যক্ত করার কোনো অধিকার নেই, নাকি যোগ্যতা নেই, উত্তর জানা নেই। সানির সারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছিল। অপর প্রান্তের রায়হান খান নিস্তব্ধ হয়ে সারার কান্নার স্বর শুনে যাচ্ছিলেন। সারা হেঁচকি তুলতে তুলতে অস্পষ্ট স্বরে আওড়ালো, প্লিজ আব্বু। রায়হান খান ফোনের লাইন কেটে দিলেন তৎক্ষণাৎ। নিজের জেদে তিনি অটল। সাগর মায়ন শিকদারের কাছে তিনি হার মানবেন না কখনোই। রায়হান খান দৃষ্টি রাখলেন ছাদের রেলিং দেয়ালে, বড় করে মাটির রং দিয়ে লেখা সাফি সানি। সে অনেক পুরনো দিনের লেখা, 9 বছর বয়স। কার সানি কাঁচা হাতে লিখেছিল। এর জন্য আজিজ খান কম কথা শোনাননি। সানিকে দেয়ালে রং করা হয়েছে এরই মাঝে অনেকবার, শুধু এ লেখা মেশানো হয়নি। আজিজ খান অনেকবার চেয়েছিলেন, কিন্তু সাফির জেদাজেদির কারণে পারেননি। সাফি বাড়ির বড় নাতি, তাই আদরের বেশি ছিলেন আজিজ খানের নিকট। সাফি আর সানির ঘনিষ্ঠ মেলামেশা আজিজ খানের কাছে ভালো না লাগলেও সাফির কারণে কিছু বলতে পারতেন না। তবে রায়হান খান বাচ্চাদের এসব শখে বাধা তিনি কখনো দেননি। কিভাবে? রায়হান খান দীর্ঘ শ্বাস ছাড়লেন, একবার রেলিং ধরে দাঁড়িয়ে দৃষ্টি রাখলেন দূর আকাশের দিকে। একজনের উপর অভিযোগ উঠলে রায়হান খানের দৃষ্টি দূর আকাশের দিকে যায়। আনমনে শক্ত চোখে তাকিয়ে অভিযোগ করলেন তিনি, আমি আমার নিজের শাসনে আগলে রাখাতে হেরে গেলাম, আর তুই সম্পূর্ণ হেরে গেলি। তোর ছেলে নিজে এসেছে জামাই হতে, আমি করিনি। দেখলি তোর ছেলের পাগলামো, তোর জন্য আমার দেওয়া শিক্ষার উপর অস্ত্র তোলা হলো, তোর জন্য সেই যখন জবাব স্পর্শ করলো। এমনটা হওয়ার কথা ছিল না, তবে আমার ছেলে মেয়ের কিছু হলে তোর লাশ আমি রায়হান খান কবর থেকে তুলব, আর তোর ভাইদের খুন করে প্রথমে জঘন্য পাপ করব আমি, নর্দমার কিক তোর জন্য আমি। রায়হান খানের মতো ওকার শক্ত মানুষেরও চোখ ভিজে এলো। বাক্যটুকু সেখানেই দলা পেকে আটকে গিয়েছিল। তার সম্পূর্ণ বাক্য শেষ করতে পারলেন না তিনি। হেরে যাওয়ার ভয়, নাকি অতি অভিযোগের কারণে, নাকি অতি চরম সত্য এড়িয়ে যাওয়ার কারণে বোঝা গেল না। রায়হান খান ফোন কেটে দেওয়ায় বেশ সময় কেঁদেছিল সারা। সানি মাথায় হাত বুলিয়ে শান্ত করেছে সারাকে। সানির বুকে মাথা ঠেকিয়ে দীর্ঘ সময় কান্না করতে করতে সেভাবেই ঘুমিয়ে গিয়েছে মেয়েটা। তবে সানির চোখে ঘুম নেই। আকার চোখ বেয়ে গড়িয়ে পড়া গরম নোনাজল সবগুলো স্থান পেয়েছিল সানির বুকে। জ্বলন্ত বুকের আগুন যেন আরো বাড়িয়ে দিয়েছে এই গরম নোনাজলগুলো। তবে সারা সানিকে কিছু বলেনি, একবারও বলেনি এই মাঝপথে তাকে ছেড়ে হারিয়ে যাবে। নরম মেয়েটা একবারও বলেনি সে ক্লান্ত, শুধু নীরবে চোখের অশ্রু ফেলে গিয়েছে। হয়তো নিজের অশান্ত মনটা কেঁদে শান্ত করলো, তাই তো গভীর ঘুমে ডুবে গিয়েছে। কিন্তু কাদার সৌভাগ্যটা সানির নেই, তাই চোখে ঘুমও নেই, মনের স্থিরতা কমেনি বিন্দুমাত্র। ক্লান্ত সেও, বুকের ভেতর বয়ে যাওয়া নীরব জড়তার সাক্ষী নেই কেউ। মাঝে মাঝে ভীষণ অসহায়ের পরে যায় সে, যেমন মাছ নদীতে এসে ঝড়ের তাণ্ডবে মাঝির মনে নৌকা ডুবে যাওয়ার ভয় জেগে উঠে একটা মাঝি। তখন যতটা অসহায় হয়ে পড়ে সানি, ঠিক তেমনটাই অসহায়ের পরে সানি। এক হাতে তখনও সারার মাথায় হাত বুলিয়ে যাচ্ছিল। নিজের ভাবনার মাঝে চোখের সামনে পুরনো স্মৃতি দৃশ্যমান হলো। সবে মাত্র 8 দিন হয়েছিল সানি খান বাড়িতে ঠাঁই পেয়েছে। উচ্চকোণ শব্দ সহ্য করতে পারত না ছোট সানি। ভয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করত। ছোট বয়সে নিজের প্রাণ বাঁচানোর কত ভয়ঙ্কর চেষ্টা ছিল তার, যেন ছোট থেকেই তার দীর্ঘ বছর বাঁচার স্বাদ। সেদিন খান বাড়িতে মহিল আকার সদস্যগণ ছিল না কেউ। ঘরে ছিল রায়হান খান, সাফি আর সানি। বাকি সবাই কোনো এক কারণে বাইরে গিয়েছিল। শায়লা বেগমকেও জোর করে বাইরে নিয়ে গিয়েছিল তার ভাবিরা। একমাত্র ননদ, তাই স্নেহের ছিল বেশি। সানি ঘরে বসে
হ্রস্বই কার্ডবুকি করছিল একলা এলাকার ছেলে মেয়ে কিসের যেন খুশিতে বাজি পটকা ফুটিয়ে যাচ্ছিল 8 বছরের ছোট সানি প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছিল খান বাড়িতে নিজেকে বাঁচাতে চিৎকার করে কেঁদে উঠছিল সানি। মা ও মা ওরা এসেছে মা আমাকে মেরে ফেলবে মা। একই বাক্য বারবার বলেই যাচ্ছিল ছোট সানি। রায়হান খান তখন বিকেলে গভীর ঘুমে ডুবে রয়েছেন। সানি নিচতলায় শায়লা বেগমের সঙ্গে থাকতো। কয়েক ঘর পেরিয়ে রায়হান খানের ঘর। ছোট সানি নিজের প্রাণ বাঁচাতে ছুটে ঢুকে পড়েছিল রায়হান খানের ঘরে। কমফোর্ট জড়িয়ে ঘুমিয়েছিলেন রায়হান খান, শুধু মুখটুকু দেখা যাচ্ছিল সানি ভয়ে। রায়হান খান কমফোর্টের ভেতর ঢুকে নিজেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল ছোট সানির নিজে। প্রাণ বাঁচানোর কি করুণ দৃশ্য ছিল সেদিন। সানি 2 হাতে নিজের মুখ চেপে ধরে কান্না আটকিয়ে রাখার চেষ্টা করছিল। তার কান্না স্বর শুনে যদি তার সন্ধান পেয়ে যায় ছোট সানির কত গভীর চিন্তা। রায়হান খানের ঘুম বড়ই কাঁচা। ছোট সানির শরীর থরথরিয়ে কাঁপছিল। সানির কাঁপুনির কারণে ঘুমের ব্যাঘাত ঘটেছিল রায়হান খানের। রায়হান খান চোখ পিট পিট করে তাকালেন। ঘুমের ব্যাঘাত ঘটে যাওয়ায় চোখে মুখে বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল একটুশ। আকারনি আপাদমস্তক থেকে জড়সড় হয়ে শুয়ে থরথরিয়ে কাঁপছিল। ঘন ঘন গরম শ্বাস ফেলার আওয়াজ ভেসে আসছিল রায়হান খানের কানে। রায়হান খান একবার কমফোর্ট টেনে তোলার চেষ্টা করলেন। সানির হাতের পেশির শক্তি ছোট থেকে এটা যে জন্ম সূত্রে পাওয়া। 2 হাতে টেনে ধরে আঁকড়ে ধরে রাখল কমফোর্টটা রায়হান খান। দ্বিতীয় কোনো উপায় নিয়ে তিনিও মাথা ঢুকালেন কমফোর্টের ভেতর। দৃশ্যমান হলো ছোট সানির ভয়ঙ্কর কাঁপুনি। রায়হান খান কয়েকবার ইতস্তত বোধ করলেন, অনেকটা বাধ্য হয়ে সানির পিঠে এক হাত রেখে বলে উঠলেন, সানি। ছোট সানি কিছুটা সাহস পেল। এবার কান্না জড়িত ভয়ার্ত চোখজোড়া নিয়ে কিঞ্চিত মাথা তুলে তাকালো। রায়হান খান হাত সরিয়ে নিলেন। আবার শুধু ভ্রুজোড়া নাচিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে? ছোট সানি হিচকি তুলছিল। বারবার অস্পষ্ট স্বরে বলার চেষ্টা করল, মামা ওরা এসেছে আমাকে মেরে ফেলবে মামা। সানি আবারও মুখ বুঝল। রায়হান খান কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। না হয়তো চারদিকে বাজি পটকা উচ্চ আওয়াজে ছোট সানির গা আরও কাঁপিয়ে তুলছিল। রায়হান খানের মতিভ্রম বোঝা গেল না, শুধু শুকনো ঢোক গিলে বলেছিলেন, কেউ মারবে না, তুমি শান্ত হও, কেউ আসেনি সানি। ছোট সানির চোখে ভয়ঙ্কর কালো অতীত বারবার ভেসে উঠেছিল। নিজেকে শান্ত করতে পারছিল না সানি। রায়হান খান আবারও বলে উঠেছিলেন, সানি তাকাও, আমি রয়েছি না, কিচ্ছু হবে না, চলো সাফির ঘরে চলো। ছোট সানি মনে হয় এবার একটু ভরসা পেয়েছিল। আবারও মুখ তুলে তাকালো রায়হান খানের দিকে। ছোট দেহ থেকেই গা কাঁপুনি দিয়ে উঠেছিল। জড়সড় হয়ে এসে ঢুকে পড়েছিল রায়হান খানের বুকের ভেতর। সেদিন প্রথম আর শেষ রায়হান খানের বুকে স্থান পেয়েছিল সানি। তবে রায়হ আকার খান স্পর্শ করেছিল না সানিকে। শক্ত হয়ে সেভাবেই থেকে জোরে স্বরে ডাক ছাড়ছিলেন, এই সাফি সাফি। দূর ডাক শুনতে পেয়েছিল সানি। এরপর তার আর স্মরণে নেই, হয়তো অতিরিক্ত ভয়ে জ্ঞান হারিয়েছিল যখন চোখ খুলেছিল না। হ্রস্বই কার্যকে সাফির ঘরে পেয়েছিল। বাবার মৃত্যুর 13 দিনের মাথায় ছোট সানি যেন পিতার শরীরের ঘ্রাণ পেয়েছিল। পুরনো কথা স্মৃতিচারণ হতেই সানির চোখজোড়া ভিজে এসেছিল। সে সময়েই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের এক কোণ আর জমে আসা পানিটুকু মুছে নিল সানি। আশ্চর্যজনকভাবে সানি সব সময় অসম্ভব জিনিস চেয়ে বসে যা তার ভাগ্যে লেখা নেই তা পাওয়ার স্বাদ জাগে তার ভাগ্য। আর পাওয়ার স্বাদ 2 মেরুর হয়। সব সময় সে জানে সে বুকে তার ঠাঁই হবে না কখনো। এখন তো আরও হবে না। নিজের হাতে সে দুয়ার বন্ধ করে দিয়েছে। এক দুয়ার খুলতে গিয়ে আজ তার সকল দুয়ার বন্ধ। সানি মাথা ঝুঁকে তাকালো সারার দিকে। মেয়েটার জন্য নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। নিজের হাতে যদি তাদের হাতে জীবন সঁপে দিত আজ অন্তত এই মেয়ের জীবনে কাল হয়ে আসতো না। তার ভাগ্যবতী রমণীর ভাগ্যে ফাটল ধরত না। কাল আর রিসোর্ট থেকে বের হয়েছিল না দুজন। বদ্ধ ঘরে খুনসুটিতে সময় পার করে দিয়েছিল দুজন প্রতি মুহূর্তে। যেন সানির নতুন রূপের সঙ্গে পরিচয় হচ্ছিল। সারা মানুষটা যেমন রসিক তেমন লাগামহীন। কথা সারাকে লজ্জায় মিশিয়ে দিচ্ছিল বারবার। মানুষটারে রূপ কখনো ঘুণাক্ষরেও ধারণা করেছিল না। সারা মানুষটাকে যত দেখছিল ততই আশ্চর্য হচ্ছিল। মানুষটাকে নতুন করে বহু নাম দিয়েছে সারা, ভণ্ড, বহুরূপী, নির্লজ্জ, আরও অনেক। প্রতিটা নাম শুনে সানি উচ্চ স্বরে হেসে উড়িয়ে দিয়েছিল নামগুলো। তার ভীষণ পছন্দ হয়েছে মানুষটার হাসি। জানান দেয় ঘড়িতে ওকার 5:30। তখন সানি আর সারা পূর্ব দিকের বিচে দাঁড়িয়ে রয়েছে সূর্যোদয়ের অপেক্ষা। দুজনের সারার দুটো আবদার পূরণ হওয়ার পথে। সারার আবদার অনুযায়ী সানি ঘুম থেকে ডেকে তুলে সারার প্রতিটি আবদার সানির হ্রস্বই কাঠদয়ে গেঁথে রয়েছে সারা। সানির কাঁধে মাথা রেখে গায়ের সমস্ত বর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে সানি। এক হাতে সারার বাহুতে হাত রেখে আগলে রেখেছে। পেছনে আফজাল হোসেন সহ আরও 4 জন দাঁড়িয়ে রয়েছে। সারা এর প্রসঙ্গে কৌতূহল নিয়ে প্রশ্ন তুললেও নানান অজুহাত দেখিয়ে দিয়েছে সানি। একটু বিরক্ত হচ্ছিল সারা। সানির কষ্ট হয়েছিল সারাকে মানাতে। নানান কৈফিয়ত দেওয়ার পর প্রশ্ন করা থেমেছে সারার। এখন দুজন নীরবে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে রয় চেয়ে শুধু সময়ের সাথে সাথে সোনালি রঙের আলো ছড়িয়ে পড়ল চারদিকে। প্রথম আলোর কোমল স্পর্শে পানিগুলো যেন সোনালি রঙে চিকচিক করছিল। ঘুম ভেঙে সূর্য যেন বেরিয়ে এলো তার ঘর থেকে। তার নিজস্ব রঙের আলোয় রাঙিয়ে দিল চার পাঁচটা প্রকৃতির। এই মণিমুগ্ধকর দৃষ্টি যেন চোখ জুড়িয়ে দেয় সানি। সারা একত্রে মুগ্ধ হয়ে সে দৃশ্য উপভোগ করল। দুজনে পায়ে পা মিলিয়ে হাঁটল কিছু সময়। তাদের দুজনের সুন্দর এক স্মৃতির পাল্লা ভারী হলো। সময় বাড়ল সম্ভব।
একার স্মৃতি বাড়ল, সানি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখালো। সারাকে সারা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছিল শুধু। সকালের পর ঘরে ঢুকেছিল আর বের হয়নি দুজন। সারা যেন দীর্ঘ 5 মাসের ঘুমের ঘাটতি পুষিয়ে নিচ্ছে সকালে। পরে ঘরে ঢুকে নাস্তা করে ঘুমিয়ে পড়েছিল। এক ঘুমে 11টা নাগাদ চোখ খুলেছে সানি, ডেকে তুলে ঘুমের ব্যাঘাত ঘটায় নেই সুযোগে নতুন ব্যবসার টুকটাক কাজ ফোনেই করেছিল সানি। ঘড়িতে তখন বিকেল 4টে। সানি সারাকে তৈরি হওয়ার কথা বলে কাজে বেরিয়ে গিয়েছে ঘর থেকে। পাশের ঘরে আফজাল হোসেনের কাছে কি কাজে গিয়েছে সারার জানা নেই। সারা দীর্ঘ 5 মাস পর লাল রঙের থ্রি-পিস পরল। পোশাকে সানি প্রথম কঠিন ভাষায় তার রূপের প্রশংসা করেছি। অতীত যেন ক্ষণে ক্ষণে স্মরণ হয়, অতীত আর বর্তমান যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। মানুষ কেন বলে অতীতের সাথে বর্তমানের কোন সম্পর্ক থাকে না, সারা বুঝতে পারে না। মানুষ কেন বলে অতীত হারিয়ে যায়, আসলে কি অতীত হারিয়ে যায় নাকি সময় হারিয়ে যায়? অতীত তো স্মৃতি হয়ে বর্তমানেও নিজের জায়গা দখল করে নিয়ে থাকে, শুধু ফিরে পাওয়া যায় না সে সময়। মানুষ ভুল বলে সময় হারিয়ে যায়। খুবই যত্ন নিয়ে লাল রঙে নিজেকে সাজাচ্ছিল আর মনে মনে নানা রকমের কথা ভেবে যাচ্ছিল। মেয়েটা চোখে গাঢ় করে কাজল দিয়ে নিল, লম্বা চুলগুলো আঁচিয়ে ছেড়ে দিল, ঠোঁটে হালকা করে লিপজেল লাগিয়ে নিল। সকালে জেদ ধরে সানির থেকে কিনে নিয়েছি। মানুষটা যে কেন এত সাজ পছন্দ করে না সারা বুঝে উঠতে পারে না। এর রকম সাদা মাটা সাজ কারো পছন্দ হতে পারে? সারা নিজেকে আয়নায় পরখ করে দেখছিল। আজ পূর্ণাঙ্গ বউ লাগছে তাকে, বিশেষ করে নাকের সোনালি রঙের মাঝারি আকৃতির নাক ফুলটার জন্য সারার ভাবতে ভীষণ অবাক লাগছে। এই একটা সাজ চেহারার সৌন্দর্য রূপ এইভাবে পাল্টে দিতে পারে। সারার ভাবনার ব্যাঘাত ঘটে দরজা খোলার আওয়াজে। আয়না থেকে দৃষ্টি সরিয়ে চোখ রাখল দরজার দিকে। সানি সারার দিকে দৃষ্টি না রেখেই ভীষণ ব্যস্ত ভঙ্গিতে বলল, তোর রেডি হওয়া হয়েছে তো? সারা ছোট করে জবাব দিল, হুম। সানি সারার দিকে দৃষ্টি রাখল। এবার সানির চোখজোড়া যেন সে রূপে আজও আটকে গেল। পলকহীন দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে দেখছিল তার রমণী। একার সানির এমন গভীর চাহনিতে লজ্জায় আর্স্ত হয়ে গেল। মেয়েটা দ্রুত ঘুরে দাঁড়িয়ে পড়ল। সারা সানির কপাল কুঁচকে এলো। কিঞ্চিত তার রমণীর এ সাজ দেখার মাঝে বিঘ্ন ঘটায়। বিরক্ত হলো সানি, দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করল। রার সম্মুখে গিয়ে দাঁড়ালো। সানির লজ্জায় আর্স্ত হয়ে মাথা নত করে রেখেছে। মেয়েটা মানুষটার এমন গভীর চাহনি হৃদস্পন্দনের অস্বাভাবিক গতি বাড়িয়ে দেয়। শরীরের সমস্ত শক্তি যেন কেড়ে নেয়। সানি সারার থুতনিতে ডান হাত রেখে নত হয়ে থাকা মাথা উঁচু করে ধরল। সারার বন্ধ চোখের পাতা কাঁপছে। সানি সারার মুখ তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে দেখল। তার রমণীর মায়াবী মুখটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, আমার প্রতিটি বদন আকার প্রতিটি বদদোয়ার পরিণতি যেন তোর হাতেই লিখে রেখেছিল ভাগ্য। তোকে কি সেই হিসাবের শেষ পৃষ্ঠা বানাতে গড়া হয়েছিল মেহরুন? সানির এই কঠিন ভাষা বোধগম্য হলো না। সারার চোখের পাতা মেলে তাকালো। সারা সানির দিকে জিজ্ঞ আকার সুখ দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধু সানি জবাব দিল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কাজলে সাজানো মায়াবী চোখ জোড়ার দিকে সানি ঝুঁকে এলো। অনেকটা নিজের কালচে রঙের শুষ্ক ঠোঁটের ভাঁজে আঁকড়ে ধরল তার রমণীর নরঙ্গ লাপিঠোঁট জোড়া। দুঃখ সুখ আফসোস অব্যক্ত অনুভূতি সবকিছুর বহিঃপ্রকাশ যেন অসুতেই ঘটে। সারা কিসের বহিঃপ্রকাশ অসুতে ঘটালো বোঝা গেল না। তবে আজ সানি সারার গড়িয়ে পড়া নোনাজল মুছে দিল না, বরং নিজের ভালোবাসায় গ্রহণ করে নিল নোনাজলগুলো। সানি সারার কপালে কপাল ঠেকালো। অস্থির কণ্ঠে ঘন শ্বাস ফেলে বলে উঠল, জীবন তো অল্প দিনের সফর, চল না এই স্বল্প পথ বদনাম আর বদদোয়া নিয়ে কাটিয়ে দেই। কিছু আফসোস থাক, কিছু অপূর্ণতা থাক, কিছু অপ্রাপ্তি থাক, এরই মাঝে তোর আর আমার একটা গল্প থাক। তাদের এ পূর্ণতার নাম কি দিবে? শূন্যতায় গড়িয়ে আনা মিলন, নাকি অর্ধসমাপ্ত এক উপন্যাসের নাম, নাকি প্রাপ্তির মাঝেও এক অপ্রাপ্তির গল্প? দুজনের কারো জানানো একারই উত্তর। তবে যে নামই হোক, তাদের সম্পর্ক বিচিত্র। অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তি, আফসোস নামক এক সৌভাগ্যের গল্প। বিকেল ঘনিয়ে আসছে, সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম আকাশে। প্রকৃতির এক সুন্দর রূপের সাথে হাতে হাত রেখে দুজন সমুদ্রে পা ভিজিয়ে হেঁটে চলছে। পেছনে হেঁটে আসছিলেন আফজাল হোসেন সহ আরও 4জন। আশেপাশে আরও অনেক অচেনা মানুষজন, সবাই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে সঙ্গে নিয়ে এক সুন্দর সময় কাটাতে ব্যস্ত সানি আর সারাও। এরই মাঝে ব্যতিক্রম নয়। সারা ঢলে পড়া সূর্যের দিকে দৃষ্টি রেখে আবদারের স্বরে বলে উঠল, চলুন না দুজন মিলে একটা ছবি তুলি। সারার আবদার শুনে সানি ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। একটু তার রমণীর আবদার শুনতে পূরণ করতে ভীষণ ভালো লাগে তার। সানি কোনো প্রতি উত্তর করল না। সানির পরনে তার পছন্দের সাদা রঙের পাঞ্জাবি আর সাদা রঙের ট্রাউজার। সারা সেজেছে টকটকে গাঢ় লাল রঙের আর সানি সেজেছে ধবধবে সাদা রঙের। দুই রঙের পার্থক্য তা অনেক, তবে পাশাপাশি দাঁড়ালে অদ্ভুতভাবে এই দুই রং মানিয়ে যায়। সানি তার ট্রাউজারের পকেট থেকে নিজের ফোনটা বের করল। ঘুরে দাঁড়িয়ে আফজাল হোসেনকে উদ্দেশ্য করে বলে উঠল, চাচা একটা ছবি তুলে দিন আমাদের। আফজাল ওকার সেন মৃদুস্বরে হেসে উঠলেন সানির কথায়। দুজনের সম্পর্ক আফজাল হোসেনকে মুগ্ধ করছিল বারবার, তেমন আফসোসও হচ্ছিল ভীষণ। সানি সারার বাহু ধরে দাঁড়ালো, বেশ কয়েকটা ছবি তুলল দুজন। ছবি তোলার মাঝে সানি হুট করে রসিকত আকার করে বসল, ঠোঁটের কোণে হাসি এনে বলে উঠল, চাচা মানাচ্ছে তো দুজনকে? বউটা আমার বেশি সাদা হয়ে গিয়েছে, সুন্দর মেয়ের কালো জামাই, তাই শ্বশুর মেনে নিতে পারছে না। আমার আর একটু সাদা হওয়া দরকার ছিল। আফজাল হোসেন সহ
বাকি চারজনও উচ্চস্বরে হেসে উঠলেন। মানুষটা এখন খুব বেশি রসিকতা করে। সারার যেমন একটু লজ্জাও লাগছিল, তেমনি মানুষটার উপর রাগ হচ্ছিল ভীষণ। পিতার সমতুল্য মানুষদের সামনে এমন রসিকতা, লাজ লজ্জা কমে গিয়েছে মানুষটা। সারা কনুই দিয়ে খানিকটা জোরে আঘাত করল ঠিক সানির পেট বরাবর। সানি হালকা ব্যথা অনুভব করল, চোখ মুখ কুঁচকে নিল। তৎক্ষণাৎ ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, বেয়াদব মেয়ে, একে তো খাওয়ার তোত্তারামি করিস, আবার স্বামীর গায়ে হাত তুলিস, পাপ হবে তোর। সারা সানির দিকে রাগী দৃষ্টিতে ঘুরে তাকালো, এক প্রকার ঝাঁচালো কণ্ঠে বলে উঠল, জানেন আমার মাঝে মাঝে আপনাকে ভীষণ মারতে ইচ্ছে করে, আগে মারতে পারতাম না কারণ বড় ভাই। পুরো কথা শেষ না করে সারা জিহ্বায় কামড় বসালো। মান বয়স থেকে কখনো বড় ভাই হিসেবে মানে নি, সম্পর্কের খাতিরে বাধ্য হয়ে ভাই ডাকতে হয়েছে। কেউ ভাই বোন বলে সম্বোধন করলে তার রক্ত গরম হয়ে যেত। সারা মাথা ঝাঁকিয়ে একটু থেমে বলে উঠল, বয়, সে বড় ছিলেন বলে, আর এখন পারছি না স্বামী বলে। সারার এমন কর্মকাণ্ড দেখে সানি গা দুলিয়ে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে সারার দিকে একটু ঝুঁকে এসে তীর কণ্ঠে ঠাট্টা করে বলল, আহারে সোনা বউ, কি দুঃখ তোমার, তোমার দুঃখে তোমার স্বামীর পরাণ কাঁদে। সারা চোখ পাকিয়ে মাথা উঁচু করে তাকালো সানির দিকে। সানির ঠোঁটের কোণে এখনো হাসি লেগেই রয়েছে। সারার দিকে তাকিয়ে নিজস্ব ভঙ্গিতে মোটা ভ্রু যুগল নাচালো কয়েকবার সারাকে খেপি। পরে দিয়ে সানি যে বেশ আনন্দ পাচ্ছে তার চেহারার অঙ্গভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। দুজনের খুনোশুটি সানির রসিকতা চলমান। সানির রাগিয়ে দেয়, আবার সানির মান অভিমান ভাঙিয়ে দেয়। বিষয়টি মন্দ লাগছে না দুজনের কাছে। সময় যেন তাদের প্রতিটা সুন্দর মুহূর্তের পাল্লা ভারী করে দিচ্ছে। সূর্যোদয় এর চারদিকে ছড়িয়ে পড়া সেই সোনালী রঙের ছটা থেকে শুরু করে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়া পর্যন্ত প্রতিটা মুহূর্ত যেন সাক্ষী হয়ে রইল তাদের প্রতিটা সুন্দর মুহূর্তের। তখন সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এসেছে। সমুদ্রের পরিবেশ যেমন শান্ত তেমন রোমাঞ্চকর। চাঁদের আলোয় ঢেউগুলো যেন হাজারো সৌন্দর্য নিয়ে খেলা করছে। সানি সারা বসে রয়েছে সমুদ্রের পাড়ে। সারা সানির কাঁধে মাথা এলিয়ে চাঁদের আলোয় ঢেউয়ের সৌন্দর্যের খেলা দেখছে। দুজনেই নীরব। মাঝে মাঝে নীরবতা যেন অজস্র কথা বলে দেয়। নীরবতার ভাষা ভেঙে কিভাবে সানি কোমল কণ্ঠে ডাক ছাড়ল, মেহরুন। সারা ঢেউগুলোর দিকে তাকিয়ে ছোট করে জবাব দিল, কিছু সময়ের জন্য সব মন খারাপের কারণ ভুলে যা। অপূর্ণতা নিয়ে বেশি ভাবলে কুড়িয়ে পাওয়া সুখগুলো তেতো হয়ে যায়, তাই এসব নিয়ে খুব বেশি ভাবতে নেই। সারা সানির কাঁধে থুতনি ঠেকালো। সানির মুখের হ্রস্ব ইকারকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধু হয়তো এর দৃষ্টিতে কিছু বোঝাতে চাইল। সারা সানির দৃষ্টি তখন সামনের দিকে। সারার দিকে না তাকিয়ে কিছু একটা আন্দাজ পারল সানি। সানি সামনের দিকে দৃষ্টি রেখে আবারও বলে উঠল, আমরা চাওয়াগুলো নিয়ে শুধু স্বপ্ন বুনতে পারি, বড়জোর ডায়েরির পাতায় লিখে রাখতে পারি, কিন্তু ভাগ্যের খাতায় লেখায় আমাদের সাধ্যের বাইরে। জানিস তো, জন্মের আগেই ভাগ্য লেখা হয়ে যায়। চাওয়া আর পাওয়ার ভেতর পার্থক্য না থাকলে বুঝতাম কি করে ভাগ্য বলে কিছু রয়েছে। জীবন তো আর রূপকথার গল্প নয় যে আফসোস থাকবে না। সারা টলমলে চোখে সানির মুখের দিকে তাকালো। মানুষটা যে তাকে সান্ত্বনা দিতে চাইছে সারার বুঝতে বাকি নেই। সানি এবার ঘাড় ঘুরিয়ে সারার মুখের দিকে তাকালো। সানি সারার বাহুতে এক হাত রেখে আরো নিজের নিকটে এগিয়ে নিয়ে এলো। সারার মায়াবী টলমল করা চোখ জোড়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জীবন এত সুন্দর কেন জানিস? আফসোস আর অপূর্ণতার জন্য। অপূর্ণতা তো জীবনের সৌন্দর্য। সব কিছু পেয়ে গেলে কেমন একঘেয়েমি হয়ে গেল না? সারা শুকনো ডোক গিলল একবার। মানুষটা স্বাচ্ছন্দ্যে আসলে কি সব মেনে নিতে পারে? তার কি কখনো খারাপ লাগে না? আজ অবধি মানুষ আকারকে কখনো ভাগ্য নিয়ে অভিযোগ করতে দেখেনি, না মানুষটাকে ভেঙে পড়তে দেখেছে। সব সময় স্বাভাবিক চলাফেরা, তবে কথা অন্য সকল মানুষ থেকে ভিন্ন। মানুষটা ভীষণ চাপা স্বভাবের। আজ অবধি মনের ভেতরের কথা মুখ ফুটে কিছু বলেনি। তাকে ভেতরের চাপা আর্তনাদ তাকে কতটা আঘাত করে আজ অবধি মানুষটা প্রকাশ করেনি তার কাছে। সারার আজ ভীষণ জানতে ইচ্ছে করল, তাই সানির চোখ জোড়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে বসল, আপনার কখনো ভাগ্য নিয়ে অভিযোগ হয় না? সানি মৃদুস্বরে হাসল, একটু হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল, ভাগ্য নিয়ে অভিযোগ করার কি রয়েছে? ভাগ্য কিছুটা এই সাগরের ঢেউয়ের মতো, যখন শান্ত তখন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়, আবার যখন গর্জে ওঠে তখন এই প্রকৃতির হসন্ত দরজাটা সেই কেড়ে নেয়। অভিযোগ করার কোনো সুযোগই দেয় না। সানি সারার নাকে নাক ঘুষে ফিসফিস করে বলে উঠল, যে ভাগ্য আমাকে তোকে দিয়েছে সে ভাগ্য নিয়ে অভিযোগ কিসের? সারা নিঃশব্দের লাজুক হাসল, কথা ভালো বানাতে পারেন আপনি। সানি মৃদুস্বরে হাসল, একটু কিভাবে। সারার মুখটা মলিন হয়ে এল, একটু অভিমানী স্বরে বলে উঠল, এর জন্য আজ অবধি 3 শব্দের একটা বাক্য বললেন না? সারা সানির কাঁধ থেকে মাথা তুলে মুখ বাঁকালো, একটু অভিমান। আর মুখটাও ঘুরিয়ে নিল কিভাবে। সানি হাস্যোজ্জ্বল কণ্ঠের রসিকতা করল আবারও, বলবো না তো। সারা সানির দিকে আবারও তাকালো কৌতূহলে। সারার ফর্সা কপালে ভাঁজ পড়ল। কয়েকটা জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, কেন? সানি নিজের ঠোঁটের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলে উঠল, আগে নিচ থেকে একটা চুমু দে। ফর্সা গাল লজ্জায় লাল হয়ে এলো। মুহূর্তে ঠোঁটের কোণে লাজুক হাসি এনে ছিটকে দূরে সরে এলো। সারার দিকে তাকিয়ে উচ্চ স্বরে হাসতে লাগলো সান।
হ্রস্বই কার হাসতে হাসতে এক প্রকার গড়িয়ে পড়ছে, যেন সারা মাথা নত করে রেখেছে। তার লাজুক রমণীর লজ্জা আরও বাড়িয়ে দিতে সানি হাসতে হাসতে ঠাট্টার স্বরে আবারও রসিকতার সুর টেনে বলে উঠল, ললনা, আর কত দিন চলবে তোমার এ ছলনা? স্বামীকে যে ভালোবাসতে হয় এটা কেন বুঝো না? লজ্জায় রাঙানো মুখটা আরও লজ্জায় লাল হয়ে এলো। লজ্জা আড়াল করতে ব্যর্থ হলেও তবুও একটু রাগ দেখিয়ে বলে উঠল, চুপ করুন তো, বেলাজের মতো কথা। সানি এবার আরও উচ্চ স্বরে হাসত। একার লাগলো সানির হাসির আওয়াজ সারার লজ্জা আরও বাড়িয়ে দিচ্ছে। উসকুস করতে করতে চারপাশে নজর বুলাতে লাগলো। সানি হাসতে হাসতে সারার মাথায় গাঁটটা মারল একটা। সারা মাথা চুলকাতে চুলকাতে চোখ মুখ কুঁচকে বিরক্ত দৃষ্টিতে তাকালো সানির দিকে। সানি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল, এই মেয়েকে দেখলাম আমার হাঁটুতে পড়ে থাকতে কেমন মটকা মেরে কোলে পড়ে থাকতো, নাকের পানি চোখের পানি দিয়ে নিজেও গা মাখাতোর সঙ্গে আমাকেও মাখিয়ে দিত। আমার এক ধমক। আর তুই আগে কতবার নিজের হাফ প্যান্ট ভিজিয়ে ফেলেছিস জানিস? সে পিচ্চি মেয়ে এখন আমাকে নাম ধরে শাসন করে, আবার চোখ পাকিয়ে রাগও দেখায়। আহা, কি ভাগ্য মানুষের! সারা লজ্জায় আর রাগে দুই হাতে শক্ত করে সানির গাল চেপে ধরল স্বেচ্ছায়। কোন মানুষের পাল্লায় নিজের নাম লিখিয়েছে সানি উচ্চ স্বরে হাসছিল তখনও। সারা দাঁতে দাঁত পিষে বেশ রাগী স্বরে বলে উঠল, অসভ্য ভণ্ড লোক একটা, আল্লাহে আমি কাকে বিয়ে করেছি? সারা মুখ ফুলিয়ে জবাব দিল, গিরগিটি একটা। হাসির ঠাট্টা খুনসুটিতে দুদিন কুয়াকাটায় সময় এভাবেই কাটিয়ে দিল দুজন। তাড়াতাড়ি ফিরে আসতে যদিও সারার একটু মন খারাপ হয়েছিল, তবুও দুদিনের প্রতিটা মুহূর্ত এই প্রকৃতির মতোই সুন্দর ছিল। সময় যেন থেমে থাকার নয়, ঘড়ির কাঁটার টিকটিক সময় ধরে পার হয়ে যাচ্ছে তার মতো। তাদের রাজকুটিতে ফিরেছে 7 দিন হতে চলল। সারা যেন বিয়ের পর সম্পূর্ণ বদলে গিয়েছে, একদম সাংসারিক মেয়ে হয়ে গিয়েছে। কারো দেখে ও কার যার কায়দা নেই। এই মেয়ে একসময় অগোছালো, দায়িত্বহীন আর দুর্দান্ত ফাঁকিবাজ ছিল। সানিও ভীষণ অবাক হয় সারার এমন পরিবর্তন দেখে। হয়তো বিয়ের পর এমনি পরিবর্তন হয়ে যায় সবাই, সানিও তো কম পরিবর্তন হয়নি, দায়িত্বশীল হয়েছে। আরও সারা ঘরের প্রতিটা কোণা প্রতিটা আসবাবপত্র গুছিয়ে রাখে, এখন এলোমেলো যেন এখন চোখের কাঁটা তার। যদিও রান্নার কাজ পারে না, কিন্তু সানিকে কফি বানিয়ে দেওয়ায় কাজ সানি বলার আগেই করে দেয়। সারার হাতের কফি সানির বেশ পছন্দের। সারাদিন সারার একাই সময় পার করতে হয়, তাই সময়টা ভীষণ দীর্ঘ মনে হয় সারার কাছে। যদিও মিনু তার সঙ্গ দেয়, এজন্য খুব বেশি একা মনে হয় না। লাভবার্ড পাখিটার সঙ্গে সারার বেশ ভাব জমেছে এখন। সারাকে দেখলেই নিজস্ব ভঙ্গিতে ডানা চাপটে ডাকতে শুরু করে। সারাও সারাদিন একা থাকে, তাই লাভবার্ড পাখিটার সঙ্গ দেয়। সারা সানির কাছে আবদার করেছে সময় সুযোগ বুঝে এর একটা সঙ্গী আনতে। শায়লা বেগমের সামনে মুখোমুখি হয়ে গেলে তখন দু একটা কথা হয় দুজনের। শায়লা বেগমের কথার ধরনে বোঝা যায় সে অসন্তুষ্ট। সারার ভীষণ খারাপ লাগে, মায়ের মতো স্নেহ করত তাকে, অথচ আজ কত বড় দেয়াল। বেশি খারাপ লাগে যখন উপলব্ধি করে এ দেয়ালের জন্য দায়ী সে নিজে। নিজের ভেতর চাপা আর্তনাদগুলো নিজের মাঝেই লুকিয়ে রাখে। সারা সানিকে কখনো বুঝতে দেয় না, ইদানিং সানিকে বেশ ভালো বুঝতে শিখে গিয়েছে। সারা মানুষটা কোনো কিছু বুঝতে না দিলেও তার সঙ্গে হাসি ঠাট্টায় মেতে থাকলেও বিষয়গুলো মানুষকে ভীষণ পোড়ায়। এইগুলো উপলব্ধি করতে পারে সারা। নিজেকে ভীষণ অপরাধী মনে হয় তার, মানুষটার থেকে জোর করে প্রতিশ্রুতি না নিলে আজ হয়তো মানুষটার এমন পরিস্থিতি হতো না। মাঝে মাঝে আফসোস হয় সারারই সেমন বুঝো যদি তখন থাকতো। মানুষটার প্রতি অনুভূতিগুলো জ্যান্ত কবর দিত। সারা কখনো প্রশ্রয় দিত না, তবে এখন আর সম্ভব নয়, অনেক পথ চলে এসেছে। নিজের অপরাধ বোধ কমাতে সানির বেশ যত্ন নেয় সারা। সানির খুঁটিনাটি সব বিষয় থাকে তার। সানিও যেন চোখে হারায় সারাকে। আবার সারার প্রতি জোর খাটানোর অধিকার তো রয়েছেই। অপ্রাপ্তি শূন্যতা নিয়ে ছোট একটা সংসার সাজিয়েছে তারা। সানির সব স্বপ্ন যেন অর্ধপূর্ণ রয়ে আছে এখনো। ভীষণ ইচ্ছেছ হ্রস্বই কারণও মা তার সহধর্মিনী আর সে মিলে দিন শেষে বাড়ি ফিরে একসাথে সময় কাটাবে, একসাথে রাতের আহার গ্রহণ করবে। কিন্তু সে স্বপ্ন অর্ধপূর্ণ। তার রাতের আহার সানি আর সারা ঘরে করে, একসঙ্গে করে, আর শায়লা বেগম তার ঘরে নিয়েও। মৌগড়ে এইভাবেই সময় পার হয়ে যায়। সানি সকাল 8টা নাগাদ বেরিয়ে যায় আর ঘরে ফিরে বিকেল দিকে। তবে নিয়ম করে শায়লা বেগমের ঘরে দরজায় কড়া নাড়ে। সানি প্রতিবার ফিরে এলেও হাল ছাড়েনি, এখনও রোজ তাড়াতাড়ি বাড়ি ফিরে সান। হ্রস্বই কার সারা একা সময় কাটায়, তার যথেষ্ট সঙ্গীর প্রয়োজন। দুজনে বিকেলে ছাদে না হয় ফুল বাগানে পায়াচারি করে আর হাসি ঠাট্টায় মেতে থাকে। দুজনের ভেতর শূন্যতা চাপা কষ্টগুলো বুঝতে দেয় না কেউ কাউকে। মাঝে মাঝে সানি রসিকতা করে সারাকে খেপিয়ে দেয়, নয়তো লজ্জায় ফেলে দেয়। জবা ফুল বাগানে কয়েকটা গাছে কলি ধরেছে, এখন হয়তো কয়েকদিনের ভেতর ফুল হয়ে ফুটে উঠবে। এ নিয়ে সারা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। পুরো বাগান যদি টকটকে গাঢ় লাল রং এসে যে ওঠে কেমন লাগবে দেখতে। সারার এই দৃশ্য দেখার বেশ আগ্রহ। সানি সারার ভার্সিটির যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কাল থেকে ভার্সিটিতে যাওয়া শুরু করবে সারা। ভালোই লাগছে সারার এই সুযোগে আরোহী আর সাফির সাথে দেখা হবে না। রবর্ধেক বেলাও কেটে যাবে, যাতায়াতের সময় লেগে যাবে অনেক, তবে ব্যাপার না। বহুদিন পর খান বাড়িতে আজ রাতে সবাই একসাথে রাতের খাবার খাচ্ছে। রায়হান খান নিজ থেকে সবাইকে জানিয়ে দিয়েছিল আজ থেকে রাতের খাবার একসঙ্গে
দেখাবে সবাই পুরনো নিয়ম রায়হান খানই ভেঙেছিলেন, আবার তিনিই পুরনো নিয়ম গড়ে দিলেন। দুজনের শূন্যতা আগে থেকেই ছিল, এখন আরও একজনের শূন্যতা। আর আয়াত থাকে হোস্টেলে, গুনে গুনে 4টা টেবিল ফাঁকা পড়ে রয়েছে রাতের খাবার টেবিলে। ভাই বোনের খুনোশুটি ঝগড়া, খাবার শেষে একসাথে বসে কিছু সময় করা গল্পগুজবগুলো স্মরণ করছিল সবাই, তবে মুখে এর বিষয়ে কেউ কোনো কিছু বলেনি। শূন্যতা নাকি সময়ের সাথে সাথে পুড়ে যায়। দীর্ঘ 5 মাসে নের শূন্যতা পূরণ করতে পারেনি সময়, এখন আরও একজনের শূন্যতা। খাবার খাওয়ার মাঝে দু একটা কথা বলল সবাই, হয়তো শূন্যতাকে আপন করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সবাই। খান বাড়ির আশেপাশে এখন সানির বদনাম আর রায়হান খান এর মহান্তর রায়হান খান, যাকে আশ্রয় দিয়ে বড় করেছে, আজ সেই তার পিঠে ছুরি বসিয়েছে। সব বদনাম যেন সানিকে ঘিরে, সব আঙ্গুল তোলা হয়েছে সানির দিকে। এটাই কি সানির সূক্ষ্ম পরিকল্পনা? এ প্রশ্নের উত্তর যেন আজও অজানা। শিকদার বাড়ি সব সময় আলোচিত, তাই সকল কানাঘুষা হচ্ছিল তাদেরকে নিয়ে, কিন্তু তাদের অর্থ আর ক্ষমতার দাপটের সম্মুখে এসে বলতে পারছে না কেউ। সবকিছু যেন বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ক্রোধ, মান, অভিমান ও কার্ভের চাদরে ঢাকা পড়ে রয়েছে। সবকিছু সময় অতিবাহিত হচ্ছে, সাথে পরিস্থিতিও যেন জটিল হয়ে পড়ছে। ভবিষ্যৎ জানা নেই কারোর, এর শেষ কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে উত্তর আজও অজানা। 1 ঘন্টার মধ্যেই সাফি আবার তার কেবিনে নিয়ে এসেছিল সারা। আর আরোহী এতক্ষণ ধরে গল্পের জগতে হারিয়েছিল। আরোহী কোনো প্রশ্ন তুলতে চায়নি যাতে সারার মন ভেঙে না যায়, আর সারা নিজেও এসব বিষয় এড়াতে চেয়েছিল, তাই কথার কোনো খোঁচা হয়নি তিনজনের মধ্যে। কথা আকার বার্তা হয়েছিল টুকটাক, বেশিরভাগ সময়েই সারা আর আরোহী মেতে ছিল গল্পে। দীর্ঘ 5 মাস পর সারা আবার আরোহীর সঙ্গে সরাসরি মন খুলে কথা বলছিল। আরোহীও বিষয়টিকে বড় করে দেখল না। বহুদিনের তির্যক সম্পর্কের পর এই মুহূর্তটা ভীষণ মূল্যবান ছিল। খানবাড়িতে পা রাখতেই সারার বুক অচেনা রকম দ্রুত কাঁপতে লাগলো। মনে হচ্ছিল ভেতরের সব অনুভূতি একসাথে ছটফট করছে। 15 দিন পর সে আবার বাড়িতে প্রবেশ করলো। সারার বুক যেন অচেনা তারে উথলে উঠছিল অস্থিরতার ধ্বনিতে, চোখে উষ্ণতা, মনে ভয়ের লুকোচুরি, আনন্দের সঙ্গে মিলেমিশে বিস্ময় ও অজানা দুশ্চিন্তার কণ্ঠশব্দ। এই 15 দিনে হাওয়া, বাড়ির আসবাবপত্র কিছু বদলে যায়নি, তবে এই 15 দিনের সম্পর্ক আর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। সারা সাফির ঘরে বসে রয়েছে। সারাকে দেখে যে সবাই খুশি হয়েছে নাকি বেজার হয়েছে তা বোঝা গেল না। কারো চেহারায় কোনো ভাবান্তর নেই, কেমন গম্ভীর চেহারা সবার, যেন হুট করে অচেনা এক লোক ঠাঁই পেতে এসেছে বাড়িতে। নিজের বাড়ি বলবে নাকি বাবার বলবে জানা নেই, তবে অচেনা প্রতীক হিসেবে সম্বোধন করাই যায়। সারার কান্না আসছিল, ভীষণ এক প্রকার দম আটকে আসছিল যেন। আরোহী কিছুটা আন্দাজ করতে পারল বাড়ির পরিবেশ দেখে। আরোহী রান্নাঘরে চলে গিয়েছে হালকা খাবার আনার জন্য। সাফি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে সারার দিকে তাকালো। সারা এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রয়েছে, শুধু মুখটা ভীষণ ভার হয়ে রয়েছে মেঝেতে। ডান আকার অয়েল বৃদ্ধাঙ্গুল দিয়ে কি সব আঁকিবুকি করছে। তখন থেকে সাফি আন্দাজ করলো কিছু একটা। দীর্ঘ শ্বাস ফেলে সারার পাশে গিয়ে বসলো সাফি। সারা মাথায় হাত রাখলো। সারা এবার ঘাড় ঘুরিয়ে দৃষ্টি রাখলো সাফির দিকে। সাফি মুখে আকারসি আনার চেষ্টা করে শান্ত কণ্ঠে বলে উঠল, তোর ঘরে যাবি না? অনেক দিন হলো ফাঁকা পড়ে রয়েছে তোর ঘর। কথাটুকু শুনতে বুকে মোচড় দিয়ে উঠল সারার। বুকের ভেতর উত্তাল দেহ যেন দিক হারালো, নিজেকে আর সংযত করতে পারল না। মেয়েটা এমনিতেই ভীষণ নরম। সারা চাপটে ধরল সাফিকে, চেপে রাখা কান্না বহিঃপ্রকাশ ঘটালো। ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আজ সব এলোমেলো এর জন্য দায়ী সে নিজেই। সারা হেঁচকি তুলতে তুলতে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে, পারলে তোমার বোনকে ক্ষমা করে দিও। ওই ঘর আর আমার নেই সাফি ভাই, আমি হারিয়ে ফেলেছি। সাফির মতো শক্ত পুরুষেরও চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। একমাত্র আদরের বোন, তার কত না চাপা কষ্ট নিয়ে কথাগুলো বলল। এমনিতেই আদরের বোনের গরম নোনাজলগুলো বুক ভিজিয়ে দিচ্ছে তার। সাফির সঙ্গে সঙ্গে হাতের তালু দিয়ে মুছে নিল পানিটুকু। অন্যায় তো সেও করেছে, সাজা পাচ্ছে তার বোন নিজের উপর। সংঘৃণা হচ্ছে সাফির। বড় হয়ে এইটুকু বুঝো, তার থাকার দরকার ছিল। বড় ভাই দায়িত্ব রয়েছে তার, সে দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ। সে দুজনের জীবন নষ্ট করার জন্য সম্পূর্ণ দায়ী সে, অথচ দুজনই তার অতি প্রিয়। আরশো নেহের তার বাবা ঠিক বলে, সে দায়িত্ব পালনে অযোগ্য। সাফি শান্ত করল নিজেকে, সারার মাথায় হাত রেখে বলে উঠল, তোর বড় ভাই কি মরে গেছে রে? আমি যত দিন বেঁচে রয়েছি এ ঘরের দরজা কখনো তোর জন্য বন্ধ হবে না। ভাই আছে না, ভাইয়ের কাছে আসবি, ওই ঘর তোর তরি থাকবে যতদিন আমি রয়েছি। সারা মুখ তুলে অশ্রু ভেজা চোখে সাফির মুখের দিকে তাকালো। সাফি দুহাতে পরম যত্নে মুছে দিল চোখের পানিগুলো, এক বিন্দু পরিমাণ চোখে পানি রাখতে দিল না। সারা হেঁচকি তুলতে তুলতে বলে উঠল, সাফি ভাই তুমি অন্তত সানিকে ভুল বুঝো না, ওনার কোনো দোষ নেই। আমি জোর করে ওনার পিছনে পড়েছিলাম, আজ সবাই ওনাকে দোষ দিচ্ছে, অথচ উনি আমাকে বারবার বুঝিয়েছেন, কিন্তু আমি। সাফি সারাকে সম্পূর্ণ কথা বলতে দিল না, এর আগেই থামিয়ে দিল। এগুলো কোনো কথা তার কাছে অজানা নয়। সাফি কিভাবে বলবে? তাদের সম্পর্কের একমাত্র সাক্ষী সে। সাফি দীর্ঘ শ্বাস ছাড়ল, আবারও ঠোঁটের কোণে হাসি এনে বলে উঠল, স্বামীর সাফাই গাইছে বউ, তাই না? তোর কোনো সাফাই গাইতে হবে না, অন্তত আমার কাছে নয়। কে দোয়া করলো আর না করলো আমি জানি না, তবে তোর ভাই মন থেকে দোয়া করে সুখে থাক, অনেক সুখে থাক, সুখে শান্তিতে সংসার কর। কান্নার মা
যেও সারার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, অন্তত এত বদদোয়ার মাঝে একটা তো দোয়া পেল। সাফি সারার মাথায় হাত বুলিয়ে দিল। একবার সারার মাঝে ভয় জড়তা দুটোই কাজ করছিল। সবাইকে এক নজর দেখেছে, কিন্তু রায়হান খানকে নজরে পড়ে নি। সারা একবার ইতস্তত বোধ করল, বলতে মনে ভয়ও লাগছিল ভীষণ, তবুও একটু জড়তা আর ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আব্বু বাড়িতে নেই, ঘরে রয়েছে হয়তো, এখন তো বাড়ি থাকার কথা, যা দেখে আয়। সারা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সাফির দিকে, জিজ্ঞাসুক কণ্ঠে বলল, যাব। সাফি চোখ ইশারায় আশ্বাস দিল। সারাকে হৃৎপিণ্ড কাঁপছিল, তবুও পা বাড়ালো রায়হান খানের ঘরের দিকে। পরিস্থিতি নিষ্ঠুর হয়, নিজেকে শক্ত হতে হয়। সানির বলা জটিল কথার অর্থ এগেন আকার বুঝতে পারলেও এখন বুঝতে পারছে, সারা অতি আপন জিনিস দূরের হয়ে যায়, আবার দূরের জিনিস হয়ে যায় কাছের। পরিস্থিতির কি সব উদ্ভট কার্যক্রম। সারা কম্পিত হাতে করা নাড়ল দরজায়। ভেতর থেকে অতি চেনা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, ভেতর এসো। পা জোড়া শক্ত হয়ে আসছিল, তেমনি রক্ত যেন ঠান্ডা হয়ে আসছিল। কপাল বেয়ে চিকন ঘাম ঝরে পড়ছিল। তখন সারা মাথা ঢুকিয়ে উকি দিল একবার। রায়হান খান সোফায় বসে রয়েছেন, নিজস্ব ভঙ্গিতে, হয়তো বিশ্রাম নিচ্ছে। এর সময় বাড়ি থাকলে বিশ্রাম নেন রায়হান খান। রায়হান খান ঘাড় ঘুরিয়ে তাকায় নি, আরাম করে মাথা এলিয়ে রেখেছে সোফায়। সারা কিছু সময় দাঁড়িয়ে রইল, রায়হান খানের দিকে তাকিয়ে রইল শুধু, হয়তো নিজের চোখ জুড়িয়ে নিল সারা। শুকনো ডোক গিলের অপরাধীর মতো প্রবেশ করল ঘরে। রায়হান খান তখনও তাকায় নি। সারা কম্পিত কণ্ঠে ডাক ছাড়ো, আব্বু। রায়হান খান তাকালেন না, অনুরূপ সেভাবেই উপরের দিকে দৃষ্টি রেখেই থমথমে কণ্ঠে জবাব দিলেন, হুম বলো। চ। এ কারহারায় কণ্ঠে কোনো ভাবান্তর প্রকাশ পেল না। সারা কান্না পাচ্ছে ভীষণ। এক ভুলে সব সম্পর্ক এভাবে এলোমেলো হয়ে যায়, তাহলে সম্পর্ক কি ভুল আর সঠিকের উপর দণ্ডায়মান? নিজের মনে ভীষণ প্রশ্ন জাগছিল সারার। সারা জড়তায় মোড়ানো কণ্ঠে ভীষণ অসহায় হয়ে প্রশ্ন করে বসল, কথা বলবেন না আব্বু, চলে যাব আমি। রায়হান খান এবার সারার দিকে দৃষ্টি রাখলেন। সময় রায়হান খানকে সব থেকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তার বাবাও এমন পরিস্থিতিতে পড়েছিলেন সেদিন। বাবার অনুভূতি না বুঝতে পারলেও আজ বুঝতে পারছেন। সেদিন বাবার থেকে বোনের প্রতি মায়া হচ্ছিল ভীষণ, তবে আজ মনে হচ্ছে তার বাবার প্রতি বেশি মায়া করা উচিত ছিল। সে ভুলের জন্য আজ এ সাজা পেল কিনা রায়হান খানের জানা নেই, হয়তো তাই, কারণ পরিস্থিতির সাজা দিতে ভুল করে না। রায়হান খান শুকনো ডোক গিলে পরখ করে দেখলেন সারাকে। নাকে ফুল, হাতে চুড়ি, পায়ের দিকেও দৃষ্টি পড়ল তার। সোনার নুপুরটা ফর্সা, পায়ে সুন্দর মানিও। এ কার্যে রায়হান খান নিজেকে কঠোর করে থমথমে কণ্ঠে বলে উঠলেন, তোমাকে রেখে দেওয়ার ক্ষমতা বা অধিকার রয়েছে কি? সন্তান বড় হলে বাবাদেরও অধিকার হারায়। যাই হোক, এসেছো, ঘুরে ফিরে চলে যাও। রায়হান খান দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। রায়হান খানের কথা দাঁড়ালো ছুরির মতো আঘাত করল সারার বুকে। কথারও আঘাত করার ক্ষমতা রয়েছে, রক্তক্ষরণ হয় না, তাই দৃশ্যমান হয়। আর এই সুযোগটা সবাই অতি যত্ন সহকারে নেয়। সারা এগিয়ে এলো রায়হান খানের সামনে। রায়হান খান সারার দিকে নজর রাখলেন না, আর পাশ কাটিয়ে যেতে যেতে থমথমে কণ্ঠে বললেন, আমি তোমাদের সংসারে বাধা দিচ্ছি না, তেমনি আমাকে কিছু বলতে এসো না। সারা পথ আটকালো, নিজেকে শক্ত করে বলে উঠল, এভাবে বলবেন না আব্বু, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আমি জানি। আপনি নিঃসন্দেহে ভালো বাবা, কিন্তু আমি ভালো সন্তান হতে পারিনি, এজন্য দোয়া চাইব, না পারলে ক্ষমা করে দিবেন। আমি আমার ভুলের সাজা পাচ্ছি আব্বু। সারা মাথা নত করে ফুপিয়ে কেঁদে উঠল। এমনিতেই ভীষণ নরম মেয়ে, নিজেকে আর কত দমিয়ে রাখা যায়। সারা কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আব্বু, সানির কোনো দোষ নেই, অকৃতজ্ঞ আপনার মেয়ে, অন্তত ওর উপর রাগ পুষে রাখবেন না। মানুষটা কখনো আপনার বিপরীতে এ কাটতে চায়নি, অনেক বলেছিল আমাকে। আপনার মেয়ে মানে নি, সানিকে ভুল বুঝবেন না। সবাই ওকে কত বাজে কথা বলছে আব্বু, বাইরের লোক কি বলুক আমার যায় আসে না। আপনারা কেউ বলবেন না ওনার দোষ নেই, আপনার সাথে অন্যায় করেছি তার যা পাচ্ছি। আমি যে বাড়িতে 20 বছর কাটিয়েছি সে ঘর আমার পরেই যে আপনি আমার দিকে ফিরে তাকাচ্ছে না আব্বু। জানেন আম্মু একবারের জন্য তাকায়নি, আপনাদের সকলের স্নেহ থেকে বঞ্চিত। এর থেকে কঠিন সাজা আর কি হতে পারে? হ্রস্ব উকারল করেছি, তাই সাজা নিয়ে অভিযোগ নেই, কিন্তু আমার জন্য শুধু শুধু একটা মানুষ সবার দৃষ্টিতে খারাপ হয়ে থাকবে কেন? এটা আমি কিভাবে মেনে নেই আব্বু? আমার ভুলের সাজা আমি পাবো, উনি কেন পাবে? ওনাকে ভুল বুঝবেন না, আপনার অকৃতজ্ঞ বিন্দুমাত্র হতে চায়নি মানুষটা। কথাগুলো বলতে বলতে হেঁচকি তুলছিল সারা। মেয়েটা ভীষণ অনুতপ্ত, বেশি অনুতপ্ত। সানির জন্য ভালোবেসেও যে কারো ক্ষতি করা যায়, সব ভালোবাসা যে মঙ্গলজনক নয়, তার জলজান্ত রমান। সে নিজে শুধুমাত্র ভালোবেসে নিজের সাথে সাথে মানুষটারও কত বড় ক্ষতি করে ফেলল সারা। আর কিছু বলার আগেই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো সানি। সারা এর সময়ে খান বাড়িতে সানিকে দেখে অবাক হলো ভীষণ। রায়হান খানগু রে তাকালেন সানির দিকে। সানি যে ছুটে চলে এসেছে, তার চেহারা শরীরের ঘাম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সানি অস্থির কণ্ঠে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কি পাগলামো করছিস তুই? বলতো যা, আরোহী কাছে যা। দরজার কোণে ভীতু চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরোহী। সানিকে দেখে আরোহীও ছুটে চলে এসেছে। সারা আহত দৃষ্টিতে তাকালো সানির দিকে, আর একবার রায়হান খানের দিকে। নিজেকে ভীষণ ক্লান্ত লাগছে। সারা বিষয়টি নজর এড়ালো না সানির। সারা উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানালো, এগুলো পাগলামো নয়, সবার ভুলের সাজা আপনি কেন বারবার পাবেন? সবার জানা উচিত আপনি কেন দোষ নিচ্ছেন।
সানি বুঝতে পারছে সারাকে আজ আটকিয়ে রাখতে পারবে না, বড্ড সাহস বেড়ে গিয়েছে মেয়েটার। সানি দরজায় দাঁড়ানো আরোহীকে উদ্দেশ্য করে বলল, ভাবি সারাকে নিয়ে যাও, আমি আসছি। সারা যেতে চাইল না। সানি চোখের ইশারায় অনুরোধ করল সারাকে। সারার ইচ্ছে থাকা না সত্ত্বেও পা বাড়াতে হলো। মুহূর্তে সারার জন্য যেমন কঠিন ছিল তেমনই ছিল হৃদয় বিদারক। সানি রায়হান খানের পেছনে দাঁড়িয়ে আছে। রায়হান খান পিঠ ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছেন। তার চেহারার ভাবমূর্তি খুব বেশি বোঝা যায় না। সানি শুকনো রোগ গিলে শুকিয়ে যাওয়া গলা ভিজিয়ে নিল। সানি শান্ত কণ্ঠে বলল, মামা জানি আবদার করার অধিকার নেই, তবুও একটা আবদার ছিল। রায়হান খান কোনো প্রতি উত্তর করলেন না। সানি আবারও রায়হান খানের দিকে দৃষ্টি রেখে বলে উঠল, জানেনই তো মামা, আমার মার শ্বশুর বাড়িতে মিলেনি আপনার আশ্রয়। মার আমি পড়েছিলাম। আমি চাই না আমার জন্য আমার মার শ্বশুর বাড়ির মতো বাবার বাড়িতে তালা পড়ুক। আপনার বোন, আপনার মেয়ে, আপনারই রক্ত। আমি না হয় বাইরের মানুষ, ওদের একটু জায়গা দিন আমার মাকে। কবার ফোন করে খান বাড়িতে আসতে বলবেন মামা, মার শরীরটা তেমন ভালো না, এক ঘরে বসে থাকে, আমার উপর অভিমান করে। যদি কয়দিন খান বাড়িতে ঘুরে যেত ভালো লাগতো মার, একবার বলবেন মামা। রায়হান খান এবার ঘুরে তাকালেন সানির দিকে। রায়হান খানের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। সানি এর দৃষ্টির ভাষা ধরতে পারল না। একবার তাকিয়েছিল রায়হান খানের দিকে, আবারও মাথা নত করে নিয়েছে। তৎক্ষণাৎ মানুষটার উপর ভীষণ বাজে আচরণ করেছিল মনে হলেই নজর মেল আকারতে পারে না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তারও। সানি দীর্ঘশ্বাস ছাড়ল। একবার রায়হান খান থমথমে কণ্ঠে বললেন, তুমি তোমার কথা বললে, আমি আমার কথা কাকে বলবো বলতে পারো? সানি এবার মুখ তুলে তাকালো রায়হান খানে। রদিকে রায়হান খানকে আজ অবধি এইভাবে কথা বলতে দেখেনি সানি। সানি হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়হান খানের দিকে। রায়হান খান দীর্ঘশ্বাস ছাড়লেন, কিছু সময় থেমে বলে উঠলেন আবারও, তোমার মা আমার 12 বছরের ছোট, অথচ ওর জীবন রঙিন হয়ে ওঠার আগেই শেষ। ও আমার কত আদরের, কত স্নেহের, যেন আমার চোখের সামনে। আমার বোন দীর্ঘ 17 বছর ধরে পুড়ছে একটা বড় ভাইয়ের কাছে, কতটা যন্ত্রণাদায়ক বুঝো তুমি সে ধ্বংসের খেলায় আমার মেয়েকেও জড়ালে তো। ও কারমার বাবা তো আমার বোনের জীবন শেষ করে দিয়ে পালিয়েছে, এ জ্বালায় পুড়তে হচ্ছে আমাকে। তোমার বাবার কি যায় আসে এতে? আর তুমি তার ছেলে, আমার বোন আমার মেয়ের দুজনের জীবন ধ্বংস করে দিয়েছো। তুমি কি জানো একজন বাবা তার সন্তানদের ভালোর জন্য কতটা নিষ্ঠুর হতে পারে? সানি হতবাক হয়ে রায়হান খানের সব কথা শুনে যাচ্ছিল কিভাবে। সানি মৃদুস্বরে হাসল একটু, তবে রায়হান খানের কথার কোনো প্রতি উত্তর করল না। সানি এগিয়ে গেল ঘরের কোণে থাকা টেবিলটার দিকে। একটা বই রয়েছে টেবিলে, আর একটা টেবিল লাইট, তেমন কিছু নেই। আর সানি টেবিলে বইগুলো হাত রিয়ে কিছু একটা খুঁজছিল। রায়হান খান কৌতূহল দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন সেদিকে। সানি অবশেষে তার শীত জিনিস খুঁজে পেল। একটা গাঢ় সবুজ রঙের মাঝারি আকৃতির ডায়েরি হাতে নিল। টেবিলে পড়ে থাকার একটা কলমও হাতে নিল। লম্বা একটা শ্বাস নিয়ে এগিয়ে গিয়ে সোফাতে আরাম করে বসল সানি। রায়হান খান শুধু কৌতূহল নিয়ে সানির কর্মকাণ্ড দেখছিলেন। সানি ডায়েরির সাদা পেজে কলম দিয়ে লিখতে শুরু করলো। রায়হান খান দূরে দাঁড়িয়ে থাকায় লেখা দেখতে পারছিলেন না। এমনিতেও ইদানিং চোখে কম দেখেন রায়হান খান। শুধু নজর পড়ল সানি অস্বাভাবিকভাবে ঘামছ হ্রস্বই কারল, শুধু কেমন উসখুস করছিল মাঝে মাঝে। লেখার মাঝে মাঝে কলমও আটকে যাচ্ছিল। বেশ সময়ের পর সানি উঠে দাঁড়ালো সোফা থেকে, ঠোঁটের কোণে হাসি এনে বলে উঠল, একজন বাবা সন্তানের ভালোর জন্য এর থেকে বড় নিষ্ঠুর আর হতে পারে না, যায় মামা। রায়হান খান অবাক হয়ে তাকিয়ে রইলেন সানির যাওয়ার দিকে। সানি বেরিয়ে আসার পর নিজেও দরজার সামনে এসে দাঁড়ালেন। পর্দার আড়ালে একটু উকি দিলেন রায়হান খান। সানি নিচে দাঁড়িয়ে থেকে উচ্চ স্বর গলায় ডাক ছাড়ল, সারা যেতে হবে এখন। সানির ডাক কানে পৌঁছাতে সাফির ঘর থেকে বেরিয়ে এলো। সারা একবার উকি দিল সাফির ঘরে পাশে থাকা তার পরিত্যক্ত ঘরটার দিকে। কি নির্মম আর হৃদয় বিদারক মুহূর্ত ছিল সে সময়টুকু। আরোহী সাফির বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। এক গ্লাস পানি টুকু খায়নি। দুজন নারীদের মতো খুব সহজে কেঁদে নিজের বুকের ভেতর চাপা কষ্ট বহিঃপ্রকাশ ঘটানোর ক্ষমতা নেই পুরুষদের। এসব ক্ষেত্রে পুরুষদের ভীষণ চক্ষু লজ্জা নয়তো ও কার নিজের দুর্বলতা প্রকাশে নারাজ। সাফি নিজেকে শক্ত করে আরোহীর মাথায় হাত বুলালো। রায়হান খান টেবিলের উপর রাখা ডায়েরিটা হাতে নিলেন। সানির হাতের লেখা ছোট ছোট অক্ষরের, আর প্রতিটি অক্ষর একদম এক মাপের। লাইনগুলো অত হ্রস্বই কার নিখুঁতভাবে সোজা থাকে। রায়হান খান নিস্তব্ধ হয়ে নীরবে লেখাগুলো পড়ল। আমি সানি মেহরাজ শিকদার, পূর্ণ সচেতন মনে এই কথাগুলো লিখে রেখে যাচ্ছি। এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর আমার জন্য কারো চোখের জল ঝরাতে হবে না। শেষ করে আমার সহধর্মিনীর তার ওপর শোকের কোনো প্রথা চাপিয়ে দেওয়ার অধিকার কারণে সে যেন ইচ্ছেমতো বাঁচে হাসে, আবার নতুন করে জীবনের পথ খুঁজে নেয়। প্রয়োজনে তার ইচ্ছের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করা হোক। ও কারণ আমি চাই আমার চলে যাওয়া তার জীবনকে থমকে না দিক। আমার ঘর, সেই ঘর যেখানে আমার স্বপ্ন আর তার নিঃশ্বাস মিশে রয়েছে, সে ঘরে শুধুই আমার স্ত্রীর অধিকার। সেখানে অন্য কারো প্রবেশ, আধিপত্য কিংবা কর্তৃত্ব আমি মেনে নিতে পারবো না। আমার মৃত্যুর পরও সে ঘরেই আমার স্ত্রী নতুন করে জীবন শুরু করবে। বাড়ির দলিল অনুযায়ী অর্ধেক মালিকানা থাকবে আমার মা শায়লা বেগমের, আর বাকি অর্ধেক আমার সহধর্মিনী সারা মেহরুন খানের। এই সিদ্ধান্ত অটল, ঠিক আমার মৃত্যুর মতোই অনিবার্য।
আর একটি কথা, যদি আমার চলে যাওয়ার পর ভাগ্যের কোনো নিষ্ঠুর পরিহাসে আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান আসে, তবে সেই শিশুকে মুক্তি দিতে হবে এই পৃথিবীর আলো দেখার আগেই, কারণ আমি চাই না আমার অস্তিত্বের কোনো অংশ এই দুনিয়ায় থেকে যাক। আমার নাম, আমার রক্ত, আমার চিহ্ন সবকিছু ধূলিসাৎ হয়ে যাক সময়ের স্রোতে, যেন আমি কখনো ছিলামই না। আমি সানি মেহরাজ শিকদার এই কথাগুলো লিখে রেখে যাচ্ছি আমার অনুপস্থিতির ভবিষ্যতের জন্য আমার অন্তিম ইচ্ছের একমাত্র সাক্ষী রায়হান খান। লেখার শেষে বড় করে সানির স্বাক্ষর। রায়হান খানের মতো কঠোর পুরুষের চোখজোড়া থেকে নোনাজল গড়িয়ে পড়ল, ঠোঁট চোখের পাতা, হাত অনবরত থরথরিয়ে কাঁপছিল, তার শরীরের শক্তি ক্রমশই যেন হারিয়ে ফেলছিলেন। রায়হান খানের দৃষ্টি পড়ল পরের পৃষ্ঠায়। জানি দ্বিতীয় জন্ম বলতে কিছু হয় না, এমনিতেও এ দুনিয়ায় দ্বিতীয়বার আমার আসার কোনো ইচ্ছে নেই, তবুও যদি এ দুনিয়া তে আমাকে পাঠানো হয়, আমি আপনার মতো একজন পিতা চাইব যে আমার ভালোর জন্য নিষ্ঠুর হবে। মামা, উল্টো কথা আমিও বলতে পারি, আপনার বোন আর আপনার মেয়ের দুজন আমার এ নিষ্ঠুর জীবন পাবার জন্য দায়ী। আমার ধ্বংসের কারণ দুই নারী, এক বদনাম রক্ত নিয়ে, আরেক বদনাম ভালোবেসে। অনাকাঙ্ক্ষিতভাবে দুইটা বদনাম একই, দুইটাই জোর করে চাপানো হয়েছে। একজন মাতৃত্বের স্বাদ নিতে দুনিয়ায় এনেছে, আর একজন জোর করে আমার জীবনে আধিপত্য খাটিয়েছে। আপনার অতিয়া দরের আর স্নেহের দুজন মানুষের ইচ্ছে পূরণ করতে এই অভিশপ্ত জীবন গ্রহণ করতে হয়েছে। তবে এসব অভিযোগ করার আমার কোনো অধিকার নেই, কারণ আমার আপনার মতো একজন পিতা নেই। রায়হান খান নিস্তব্ধ হয়ে ফুটবল হয়ে পড়া দেহটা নিয়ে এগিয়ে গেলেন বিছানায়, ডায়েরিটা মাথার কাছে রেখে চুপচাপ চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলেন। মাথা যন্ত্রণা করছে ভীষণ, মন আর মস্তিষ্কের টানাপোড়েনের থেকে কঠিন পীড়া আর একটা হতে পারে কি? মস্তিষ্ক তার যে দেহ টল হার মানতে নারাজ, তবে মনে বিষয়ে বিরোধিতা চালিয়ে যাচ্ছে। একই দেহ একই আত্মা, তবুও তাদের মতামতের ভিন্নতা আকাশ পাতাল ফারাক। পুরো রাস্তা নীরবে। এসেছে বাড়ি ফিরে তখন থেকে, চুপচাপ শুয়ে রয়েছে চোখের পাতা তখন থেকে। জীবন্ত সারা অসহায় আর ভীতু চেহারা নিয়ে সানির মুখের দিকে তাকিয়ে রয়েছে শুধু। সানি একদম সোজা হয়ে দুই হাত বুকে ভাঁজ করে রেখে টান টান হয়ে শুয়ে রয়েছে, আর সারা পাশে চুপচাপ বসে রয়েছে। সানি তার আচরণে মন খারাপ করে। সে তাকে না জানিয়ে বাড়ি গিয়ে এভাবে চেঁচামেচি করা সানির কাছে ভালো লাগেনি হয়তো, কিন্তু তখন তার মস্তিষ্ক সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। সানির এমন নীরবতা একদম ভালো লাগছে না। সারার কাছে মানুষটা কত রসিকম। আর নুষ্টার নীরবতা খারাপ লাগা আরো বাড়িয়ে দিচ্ছে, যেন সারা জড়সড় হয়ে এগিয়ে এলো সানির দিকে, এক হাত দিয়ে সানির বুক থেকে সানির হাতগুলো সরিয়ে দিল। সানি কোন প্রতিক্রিয়া দেখালো না। সারা সানির বুকে মাথা ঠেকিয়ে চুপ চাপ শুয়ে পড়ল। সানি এবার একটু নড়ে চড়ে উঠল, মস্তিষ্কে করা নাড়ল কঠোর চিন্তা ভাবনা। তার সহধর্মিণী অন্য কোনো পুরুষের বুকে এভাবেই মাথা ঠেকাবে, কথাগুলো ভাবতেই রক্তের বেগতিক ছুটোছুটি বেড়ে গেল। একবার প্রশ্ন কর তে চাইল, পরক্ষণেই নিজের কর্মকাণ্ডে নিজের চিন্তাধারায় কঠোরভাবে বাধা দিল। সানি চোখের পাতা বন্ধ রেখে এক হাতে সারার বাহু ধরে নিজের নিকটে নিয়ে এলো, আরও দূরত্ব রাখতে দিল না। সানি সারা খেয়াল করছিল সানির হ্রস্বরি কাঠদপিণ্ডের আওয়াজ কেমন অস্বাভাবিকভাবে কাঁপছিল, আওয়াজগুলো স্পষ্ট শুনতে পারছিল সারা। সানি তখনও নীরব। সারা মুখ উঁচু করে সানির দিকে তাকালো, আহত কণ্ঠে বলে উঠল, রাগ করেছেন? সানি এবার বন্ধ চোখের পাতাগুলো খুলল, লো মাথা ঝুঁকিয়ে সারার দিকে তাকালো। সারা আহত দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে সানির দিকে, মায়াবী মুখটা ছোট হয়ে এসেছে। সানি সারার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, রাগ করা স্বাভাবিক নয় কি? তুই বাড়ি যেতেই পারিস, তোর ইচ্ছু এ কার হলে যাবি, ঘুরে ফিরে চলে আসবি। তোকে আমার বিষয়ে কাউকে সাফাই গাইতে বলেছে কি? সারা সানি বুকে মুখ বুঝল, আহত কণ্ঠে বলে উঠল, আমার স্বামীকে কেউ মন্দ বললে আমার একদম ভালো লাগে না। আমি মন্দ মানুষকে বিয়ে করেনি তো আমি আমার স্বামীকে আমি চিনি, উনি কেমন। সবাই ভুল বুঝবে কেন? সবার ভুলের সাজা আপনি কেন পাবেন? মানুষের মন্দ ভাবায় আমার কোন যায় আসে না। এখন আমার তুই রয়েছিস তাতেই চলবে। সানি এবার একটু শক্ত গলায় বলে উঠল, আমি যেমন হই না কেন, আমি মৃত্যুর পরও মানতে পারবো না আমার জন্য আমার স্ত্রী কারো কাছে মাথা নত করেছে, সে যেই হোক, ভাই কিংবা বাবা, কারো কাছেই না। সেখানে আমি জীবিত অবস্থায় থাকতে তুই আমার জন্য সাফাই গাইতে গিয়েছিস কি? বলেছে তোকে এসব করতে? এই মন্দ লোকের সাথে যদি তোর সংসার করতে বাধে তাহলে চলে যা, আটকাবো না আমি, কিন্তু কারো কাছে তোকে নত হতে দেখতে পারবো না আমি। চলে যাওয়া শব্দটা সারার বুকে যেন তীরের মতো আঘাত করলো। এমনিতেই মন ভীষণ ভার হয়ে রয়েছে তার ভেতর, মানুষটার এমন তেতো কথা গায়ে বাঁধল। সারার সানিকে ছেড়ে দিয়ে দুপ করে উঠে বসলো, তীব্র অভিমানে চোখ ভিজে আসছে। সারা ঠোঁট জোড়া চেপে ধরে কান্না আটকাতে ব্যস্ত। সানি জোরে করে কয়েকবার শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো, একটু বেশি শাসিয়ে ফেলেছে মেয়েটাকে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা যেন পাগল করে ফেলছে। কি থেকে কি বলেছে তার রমণী, তার থেকে দূর চলে গেলে শ্বাস আটকে মারা যাবে, তার মৃত্যু কামনাকারী শত্রুদের কষ্ট করে আর হত্যার পরিকল্পনা করতে হবে না। সানি উঠে বসলো, সারা কনুই ধরতে নিলে সারা এক ঝটকায় হাত সরিয়ে নিল। সানি পেছনে থেকে দুই হাতে শক্ত করে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল তার রমণীকে। সারা মানে ছুটোছুটি করলো ছাড়া পাওয়ার জন্য। সানির হাতের বাঁধন ততই শক্ত হলো, এক পর্যায়ে শান্ত হলো সারা। সানি সারার চুলে মুখ বুঝল, শান্ত কণ্ঠে বলল, তার জন্য তার স্ত্রী মাথা নত করছে, একজন স্বামীর কাছে কতটা লজ্জাজন।
কতকে কি করে বোঝাই বলতো আমার এত ছুটোছুটি কার জন্য তোর জন্য শুধু যাতে আমার অনুপস্থিতিতেও তোর কারো দ্বারে যেন না যেতে হয় আমি কেমন মানুষ তা জানতে চাইবো না তুই শুধু সত্য করে বলতো সারা আমি স্বামী হিসেবে কেমন আমাকে স্বামী হিসেবে পেয়ে আফসোস হচ্ছে কি তোর সারা না সূচক মাথা নাড়ালো তৎক্ষণাৎ কিশোরী বয়স থেকে যাকে চেয়ে আসছে তাকে পেয়ে আফসোস কিসের মানুষটার ভালোবাসায় যত্নে বারবার হারিয়ে ফেলে নিজেকে সানি সারার বাহু ধরে নিজের দিকে ফেরালো আলতো ভাবে সারার নরম গালে দুহাত রেখে কোমল কণ্ঠে শুধালো তাহলে তোর এই মন্দ স্বামীর সাথে সংসার করে যা আর যাবি না কারো কাছে সাফাই গাইতে মনে থাকবে তো সারা হয় সূচক মাথা নাড়াল ওকার শুধু সানি দীর্ঘ শ্বাস ছাড়লো একবার সানি হাত সরিয়ে নিল আবারও টান টান হয়ে শুয়ে পড়ল বিছানায় মানুষটাকে দেখে চিন্তিত মনে হচ্ছে কোন চিন্তা মানুষটাকে গভীরভাবে ভাবাচ্ছে সারা সানির দিকে তাকিয়ে অনুশোচনায় জড়ানো কণ্ঠে বলল আমার জন্য এত দুশ্চিন্তা আপনার কত কথা শুনতে হয় আপনার আমি ভুল করেছি আমি যদি সবথেকে বেশি কারোর সাথে অন্যায় করে থাকি সে হলো আপনি সানি সারার দিকে এক হাত বাড়িয়ে ধরল চোখের ইশারায় নিজের কাছে ডাকল সারা লক্ষ্মী মেয়ের মতো সানির ডাকে সারা দিল সানির বাহুতে মাথা এলিয়ে দিয়ে মুখটা মলিন করে নিয়ে শুয়ে পড়ল সানি ও সারার দিকে পাশ ফিরল সারার কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিতে দিতে নরম কণ্ঠে বলল ভালোবাসা মানুষকে পায়রা বানায় ধীরে ধীরে মাটির কাছে নামিয়ে আনে এরপর নিজের ভুলের মাঝে নিজেকেই বিলিয়ে দেয় সানির কঠিন ভাষার অর্থ বোধগম্য হলো না সারার বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইল সানি রমুখের দিকে সানি মৃদুস্বরে হাসল একটু হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল অধিকাংশ মানুষ যারা ভালোবেসেছে তারা ভুল করে ভালোবেসেছে ভুল করেই যে ভালোবাসা হয় রমণী বুঝে শুনে ভালোবাসা যায় না তবে বুঝে শুনে ভালোবাসা গেলে মন হসন্ত হতো না মানুষ বড় ক্ষতির হাত থেকে রেহাই পেত সানি এবার ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল অনেক হয়েছে এসব কথা ভীষণ ঘুম পেয়েছে আমার মাথায় হাত বুলিয়ে দে ঘুমাবো আমি সারা আর প্রতি উত্তর করল না এক হাতে আলতোভাবে সানির ছোট ছোট ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলো সানি চোখের পাতা বন্ধ করে নিয়েছে সে সময় এই মুহূর্তে শান্তির একটা ঘুম প্রয়োজন সময় যতই কঠিন হোক প্রকৃতির নিজস্ব নিয়মে সবকিছুই ধীরে ধীরে কেটে যায় সানি আর সারার জীবনেও ঠিক সেই নিয়মই যেন নীরবে কাজ করছিল কষ্ট শূন্যতা আর অপূর্ণতার সঙ্গী হয়ে তারা দিনগুলো পার করছে তবুও সেই দিনের ভেতরেও ছিল ছোট ছোট আনন্দের খুনসুটি আর একে অপরের প্রতি অটুট বন্ধন ওদের ছোট হসন্ত টপ সংসারটা যেন আফসোসের গল্পে ভরা আবার সেই গল্পের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে ভালোবাসার মিষ্টি আলো সারা প্রতিদিন নিয়ম করে ভার্সিটিতে যায় সাফি আর আরোহীকে দেখলে তার দিনটা কিছুটা হলেও রঙিন লাগে ভার্সিটি শেষে তিনজন একসঙ্গে মিলে কিছুটা সময় গল্পে আর হাসিতে কাটিয়ে তবে বাড়ি ফেরে সানির দিনগুলো আগের মতোই চলে তবে নীরবে বয়ে যায় কিছু অচেনা ক্লান্তি ক্যালেন্ডারের পাতা পাল্টায় কিন্তু তাদের জীবনের পরিস্থিতি এক আর নস্যেই একই জায়গায় থেমে আছে সপ্তাহ কেটে যায় একের রুটিনের স্রোতে তবু এই একঘেয়েমির মাঝেও তারা দুজনে আঁকড়ে ধরে আছে একে অপরকে এক আশার আলোয় অপেক্ষার দেবে এবং উষ্ণ ভালোবাসার নীরব প্রতিশ্রুতিতে হ্রস্ব উকার্ণ মাস বর্ষার শুরুর মৌসুম তীব্র গরমের মাঝে হুটহাটো আকাশ থেকে ঝরে পড়ে ঝুম বৃষ্টি দৈনন্দিন নিয়ম অনুযায়ী ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে সানি সারা নামাজ পড়ে লাভবার্ড পাখিটার খাবার বদলে দিচ্ছে সানি বেলকনির দরজ আকার রব সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে উঠল বাইরে যাব তৈরি হয়নি এত সকালে সানির মুখে বাইরে যাওয়ার কথা শুনে একটু অবাক হলো সারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সানির দিকে সারা কৌতূহল কণ্ঠে বলে উঠল এত সকালে সানি হায় সূচক মাথা নাড়ালো স্বাভাবিকভাবে আবারও বলে উঠল দ্রুত তৈরি হয়নি সারার তৈরি হতে খুব বেশি সময় লাগে না সাদামাটা সাজগুজে কি আর তেমন সময় লাগে সারা আর প্রশ্ন করল না সারার পিছু পিছু সানিও ঘরে প্রবেশ করলো সানি নিচ থেকে আলমারি থেকে গাঢ় আকাশি রঙের সুতি শাড়ি বের করলো সারা হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সানি বিছানায় সবকিছু সাজিয়ে রেখেছে শাড়ির রং দেখে বুঝতে একটু সময় লাগলেও পরক শোনে বুঝতে পারলো সারা ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসলো একটু সানি ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরে আগে থেকেই তৈরি হয়ে রয়েছে সানি বিছানায় বসে সারার তৈরি হওয়া দেখছে সারাও চটজলদি শাড়ি পরে নিয়েছে ফর্সা গায়ে রমট আকার বেশ ভালোই মানিয়েছে মুখে কোনো প্রসাধনী মাখল না সারা শুধু চোখে গাঢ় কাজল পরে নিল সানির অতি পছন্দের সাজ এটা এ সাজ ভুলে গেলে চলবে না 7টার আগেই বেরিয়ে পড়েছে দুজন বরাবরের মতো আজও আফজাল হোসেন সহসেই চারজন রয়েছে মাত্র 15 মিনিট ব্যবধানে গাড়ি এসে থামল কালিয়াকৈর মাকামু শাপলার টেকে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল তারা সানি সারার হাত ছাড়েনি একবারও আশেপাশে লোকজন নেই বললে চলে একজন লোক দেখা যাচ্ছিল তা এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় সারাকে একটু অস্বস্তিতে ফেলে দিচ্ছিল কয়েক কদম এগিয়ে যেতেই সারার চোখ আটকে গেল সামনে বিস্তীর্ণ জলে টকটকে গাঢ় গোলাপি শাপলা ফুলে ভরে আছে চারপাশ মাঝে মধ্যে সাদা শাপলার কোমল ছোঁয়া দৃশ্যটাকে যেন আরও স্বর্গীয় করে তুলেছে সকালের সোনাঝরা রোদ পানির বুকে ঝিলমিল করছে এই মণিমুগ্ধকর প্রকৃতির অপরূপ সৌন্দর্য থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া দেয় এই প্রথম এমন সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে সারার চোখ তৃপ্ত হলো মন খুলে শ্বাস নিল মেয়েটা ভাগ্যিস সানির কাছে আবদার করেছিল নয়তো এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্যে জন্মে হতো বলে মনে হচ্ছে না সারার দু বাহুতে আলতো ভাবে হাত রাখল সানি সারা মুখ তুলে তাকালো সা
নীল দিকে সানি ঠোঁটের কোণে হাসি এনে নিজস্ব ভঙ্গিতে তার মোটা ভ্রু যুগল নাচালো, কয়েকবার হয়তো নীরব ভাষায় সারার মনের অনুভূতি জানতে চাইল। সারার চোখে মুখে প্রসন্নতার ঝিলিক, ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। সারাকে এত সুন্দর সকাল উপহার দিতে পেরে সানিরও বেশ ভালো লাগছে। তার রমণীর আবদার পূরণ করতে ভীষণ ভালো লাগে তার। সানি মনে মনে খুশি হলেও কি ভেবে মুখটা গম্ভীর করে নিল। মস্তিষ্কে তার ভালো কথা চিন্তা ঘুরপাক খাচ্ছে না। সারাকে জ্বালাতে একটু লজ্জায় ফেলে দিতে সানির ভীষণ ভালো লাগে। ইদানিংয়ে যেন ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়েছে, সুযোগ হাতছাড়া করা যায় না। সানি একটু গুরুগম্ভীর কণ্ঠে বলল, এভাবে ধন্যবাদ। সারার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। সানির কথার উদ্দেশ্য বুঝতে পেরে মায়াবী চোখজোড়া গোল আকৃতি ধারণ করল, বিস্মিত কণ্ঠে বলে উঠল, মাথা কি গিয়েছে আপনার, বাইরে কি সব কথা বলছেন? সানির ঠোঁটের কোণে তখন দুষ্ট হাসি খেলে যাচ্ছিল। তো এখানে ধন্যবাদ বলতে কে বলেছে, ঘরে গিয়ে বলবি। মানুষটা যে তাকে লজ্জায় ফেলে দিতে রসিকতা করলো বুঝতে বাকি রইল না সারার। এ মানুষটা তাকে লজ্জায় ফেলে দিতে বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করে না। লজ্জায় চোখ মুখ কুঁচকে নিল। তৎক্ষণাৎ ঠোঁটের কোণে লাজুক হাসি থাকলেও একটু রাগ দেখিয়ে বলে উঠল, অসভ্য ভণ্ড লোক একটা। সানি উচ্চস্বরে হো হো করে হেসে উঠল। সারার মুখ হ্রস্ব উকারকে এর শব্দগুলো শুনতে বেশ ভালো লাগে সানির। এরই মাঝে আফজাল হোসেন একটা নৌকা ঠিক করে এগিয়ে এলেন তাদের দিকে। আফজাল হোসেনকে এগিয়ে আসতে দেখে চুপ হয়ে গিয়েছিল দুজন। আফজাল হোসেন সানিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নৌকা ঠিক করেছি, আসুন আপনারা। মক্সবিলে প্রথম নৌকায় উঠেছিল সারা, কিন্তু সে নৌকা বড় ছিল। এ নৌকা ছোট, পা রাখতেই দুলে উঠছিল নৌকাটা। নৌকার দোল খাওয়া দেখে ভয়ে সারার আত্মা সহ কেঁপে কেঁপে উঠছিল। সানি সারার হাত ধর একার খুবই সাবধানে নৌকায় বসিয়ে দিল এক কোণে। এরপর সানিও বসে পড়ল বৈঠা হাতে নিয়ে। সারা মনে মনে ভয় পাচ্ছিল, কিন্তু এই মণিমুগ্ধকর দৃশ্যে চোখ মন দুটোই জড়িয়ে আসছিল। সানি সারার তৃপ্তিময় মুখটার দিকে তাকিয়ে নিঃশব দে মুচকি হাসল। তার রমণীকে একটু সুখ উপহার দিতে পারলে মনটা যেন শীতলতায় ভরে যায়। তার জীবনে আসা এই মেয়েটাই প্রথম যে নিজ থেকে তার সন্ধিক্ষণ চেয়েছে, যাকে প্রথম আঘাত করেছে সে, অথচ সেই আঘাতকে সঙ্গ করে নিয়ে এখনো তার পাশে রয়েছে। তাই তার রমণীর প্রতি মায়া দুর্বলতা কাজ করে বেশি। সারা কয়েকটা শাপলা ফুল তুলে নিল হাতে, যতদূর চোখ যায়। সারা মুগ্ধ নয়নে দেখল, চোখ বন্ধ করে স্বস্তির শ্বাসও ছাড়ল। কয়েকবার সানি বইটা বাইতে বাইতে হুট করে সুর তুলে দু লাইন গেয়ে উঠল, দুটি হৃদয়ে বয়ে যাবে নদী, কত না উজান ভাটি, আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরখাটি, এই প্রেম চিরখাটি। সারা কিছুটা চমকে ফিরে তাকালো সানির দিকে, পরক্ষণে নিঃশব্দে মুখ চকি হেসে হাতে থাকা শাপলা ফুলগুলোর দিকে দৃষ্টি রাখল। সারা একটু ধীরকণ্ঠে বলে উঠল, আপনি তো আমার সব আবদার পূরণ করলেন, আপনার কোনো আবদার নেই আমার কাছে। সানি কিছু সময় নীরব থাকল, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সারার মুখের দিকে। আনমনে মনে মনে আওড়াল, আমার চোখের পানি সহ্য করার ক্ষমতা যদি তোর থাকতো, আমি তোকে জড়িয়ে ধরে দীর্ঘ সময় নিয়ে কাঁদতাম। পরক্ষণেই নিজের ভাবনা থেকে সরে এল। সানির শুকনো কাশি দিয়ে স্বাভাবিক করল নিজেকে। সারার সাথে রসিকতার সুর টানল আবারও, করি তো একটা আবদার, দিস না তো। সারা এবার একটু চটে গেল সানির উপর। সব সময় রসিকতা সারা যথেষ্ট গুরুত্ব নিয়ে প্রশ্নটা করেছিল, আর মানুষটা রসিকতা করে উড়িয়ে দিল ফর্সা কপালে ভাঁজ পড়ল। কয়েকটা মুখ ফুলিয়ে চাপা অভিমানের স্বরে বলল, সব সময় আপনার ঠাট্টা না করলে চলে না, তাই না? সারার জবাবে সানি হেসে উঠল, রসিকতা করে বলে উঠল আবারও, মনে হয় তোর বদদোয়া লেগে গিয়েছে সারা, আমার কপা লে বউয়ের ভালোবাসা জুটল না, তোর বদদোয়া পাক্কা লেগে যায়। সানির রসিকতা করে হতাশার শ্বাস ছাড়ল। একবার সারা কিল কিল করে হেসে উঠল। এবার সানি সারার হাসির দিকে তাকিয়ে নিঃশব্দে মুচকি হাসল। সারা হাসতে হাসতে বলল, তাহলে তো আরো ভালো, আরো একটা বদদোয়া দেই, আমাকে শুধু আপনারই টানতে হবে, আর আমি আপনার একমাত্র বউ থাকব। শেষ বাক্যটুকু শুনে সানির কৌতূহলে কপালে ভাঁজ পড়ল। কয়েকটা বিস্মিত কণ্ঠে বলল, আমার দুইমাত্র বউ আবার কবে উদয় হলো? সারা কপালে ভাঁজ ফেলে একটু অভিমানী স্বরে পুরাতন কথা তুলে খোঁচা মারল সানিকে, আমি শুনেছি আপনি আয়াতকে বলেছেন দুটো বিয়ে করলে মন্দ হয় না। সানি হো হো করে হেসে উঠল। আয়াদের সাথে ঠাট্টা করে বলেছিল হয়তো। ওকার সানির বিষয়টি খেয়ালও নেই, ঠাট্টা করে কত কি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সানি এত কথা মস্তিষ্কে গেঁথে রাখে না। সানির হাসি দেখে সারা এবার একটু রাগ দেখিয়ে বলল, হাসুন যাই করুন, সে আমার অনুপস্থিতিতে হলেও আপনার ভাগ আমি কাউকে দিতে পারবো না। সানি কিছু সময়ের জন্য থমকে গেল। চোখের সম্মুখে দৃশ্যমান হলো তার লিখে আসা এক প্রকার চুক্তি নামক সইপত্র। হয়তো সেই প্রথম স্বামী যে জীবিত থাকা অবস্থায় তার মৃত্যুর পর স্ত্রীর দ্বিতীয় বিয়ে দেওয়া নামক চুক্তি সই করে তার নামে সুখ পালনে বিরোধিতা করে। স্বামী থাকার চিহ্ন, স্বামী হারানোর চিহ্ন। কত সুন্দর স্বাচ্ছন্দ্যে বয়ে বেড়ায় নারীরা, পুরুষের কোনো চিহ্ন নেই। দীর্ঘ 17 বছর ধরে তা চোখের সামনে তার মাকে দেখে আসছে। মার এই সাদামাটা শখহীন জীবন ভীষণ পীড়া দেয় সানিকে। কিভাবে তড়িৎ গতিতে নিজের চিন্তাধারা থেকে বেরিয়ে এলো সানি একটু গম্ভীর কণ্ঠে বলল, আমি আমার এক বউ নিয়ে সন্তুষ্ট, উদ্ভট চিন হসন্ত তার ধারা ছেড়ে ফেল, নয়তো এই পানিতে ফেলে দিয়ে মাথা বিশুদ্ধ করে নিয়ে বাড়ি ফিরব।
সারা হাসলো একটু, সানির কথায় পাল্টা জবাব দিয়ে বসল। তুলতে চাই আপনাকেই হবে। স্বামীর সাথে তর্ক করে পথভ্রষ্ট বউ। দুজন একে অপরের হ্রস্ব ইকারকে তাকিয়ে একসঙ্গে শব্দ করে হেসে উঠল। কিছু সময় নীরব থেকে সানি স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, তোকে গাঢ় লাল রঙের বউ সাজে দেখার আমার ভীষণ শখ, একদিন আমার জন্য বউ সাজিস। সানির এমন আবদারে ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে এলো। বহুদিন আগে সানি বলেছিল তাকে বউ সাজলে ভীষণ সুন্দর লাগবে, বিয়ে হয়েছে মাসখানেক, সংসার করাও হয়ে যাচ্ছে, অথচ আজ অবধি বউ সাজাটাই হলো না। বিষয়টি সারার কাছে ভালো লাগলো না, সব পূর্ণতা পূরণ করা সাধ্যের বাইরে থাকলেও এটা তো তার সাধ্যের ভেতরে। বিষয়টি সারাকে একটু কষ্ট দিল। দুজন বেশ কিছু সময় নিয়ে ঘুরল, মুহূর্তটা দুজনের কাছে ছিল মধুময়। তার রমণীর আর একটা আবদার পূরণে সফল হলো সানি। রোদের প্রখর আলো পড়তে আস্তে আস্তে শাপলা ফুলগুলো একসাথে গুটিয়ে নিল নিজেকে। মানুষ যেমন রাত হলে বিশ্রাম নেয়, তেমনি ফুলগুলো যেন প্রখর রোদে বিশ্রাম নেয়। সানি সারা সে মণিমুগ্ধকর দৃশ্য উপভোগ করল। 11টা নাগাদ বাড়ি ফিরেছিল তারা। কি সুসময় বিশ্রাম নিয়ে সানি বেরিয়ে পড়েছে হাসপাতালের উদ্দেশ্যে। সানি বাড়ির বাইরে থাকলে সারার একাই সময় পার করতে হয়, অভ্যাস হয়ে থাকলেও একটু খারাপ লাগে সারার। বছর ঘুরিয়ে আবারও কদিন পরে চলে আসবে 24 জুন। সেই দিন মির্জা বাড়িতে তাকে খুশির আমেজ, খাবার দাবারে থাকে কত রকমারি আয়োজন। সাগর মায়ের শিকদার এর মৃত্যু বার্ষিকী বলে কথা, আনন্দ না করলে ঘোর অন্যায় হয়ে যাবে। ওয়াসেক মির্জা তার 8 বছরের পুত্র ওয়াসফিকে তখন তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে নিশানা লাগানো শেখাচ্ছে। মানুষটার কার্যক্রম উদ্ভূত নয় তো কোন পিতা তার সন্তানের হাতে অস্ত্র তুলে দেয়? কার্যক্রম অন্য মানুষদের থেকে ভিন্ন। চোখের সামনে যেই দিন বাবার ক্ষত বিক্ষত লাশটা দেখেছিল ওকার, সেই দিন থেকে মানুষটার কার্যক্রম ভিন্ন হতে শুরু করেছিল। এখন তো যেন সমস্ত সীমা অতিক্রম করে ফেলছে। বাবা ছেলের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটাতে আসে নুরুল আহমেদ। দরজার সামনে দাঁড়িয়ে ডাক ছাড়ল নুরুল আহমেদ, স্যার আসবো। ওয়াসেক মির্জা হাতে থাকা ছোট তীক্ষ্ণ ধারালো ছুরি সামনের দিকে নিশানা করে সেই দিকে নিক্ষেপ করে জবাব দিল, আয়। নুরুল আহমেদ 2 হাত সামনে ভাঁজ করে রেখে ওয়াসেক মির্জার সামনে এসে দাঁড়ালো। শেখ মির্জা মাথা তুলে তাকালো নুরুল আহমেদের দিকে। নুরুল আহমেদ স্বাভাবিকভাবে বলে উঠল, স্যার আপনি যে কাজ করতে বলেছেন করেছি। ওয়াসেক মির্জা রহস্যময় বাঁকা হাসল, একটু ঠাট্টা করে বলে উঠল, বাপ ছেলের শোক দিন, একদিনে পালন কর্ম অর্থ ব্যয় কম হব কি কোষ। নুরুল আহমেদ নিঃশব্দে হেসে সূচক মাথা নাড়ালো। কিভাবে ওয়াসেক মির্জার চল শক্ত হয়ে এলো, চোখে মুখে ফুটে উঠল হিংস্রতা। কালো ধ্বংস দেখার জন্য চোখে অস্থিরতা। আর ওয়াসেক মির্জা দাঁতের দাঁত পিষে বলে উঠল, ওই বার্শাল্লাহ রায়হান চামচা আর সাইফ জানোয়ারের জন্য বাইচা গেছে, এইবার বাপের জন্য দরদ দেখাবার আয়। একবার ওর বাপের কবরের পাশে আর একটা কবর খুর, বাপ ছেলে একসাথে থাকবো। বাপের জানাজা হইছে, জানাজাও হইতে দিমু না। নুরুল আহমেদ সূচক মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সানির এমন কাণ্ড বাঁধিয়ে ফেলার পর শায়লা বেগম করিডোর কক্ষে বসে না। আর আজ কিভাবে বিকেলের দিকে করিডোর কক্ষে সোফা এরাও বসেছিলেন শায়লা বেগম। শায়লা বেগমের পাশে নার্স বসে রয়েছে। সারা উপরে দাঁড়িয়ে দেখল শায়লা বেগমকে, ভীষণ ইচ্ছে করছে শায়লা বেগমের পাশে বসে গল্প করতে, কিন্তু জড়তার কারণে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে পারছে না। আর শায়লা বেগম তাকে দেখলেই দু একটা কথা বলে নিশ্চয়ই এড়িয়ে যাবে। সারা হতাশার শ্বাস ফেলে দাঁড়িয়ে রইল সেখানে। সানির এখন বাড়ি ফেরার সময়। প্রতিদিন ঠিক সময়ে বাড়ি ফিরে সানি। আজও সময়ের হেরফের হলো না। করা রোদেপুর হ্রস্ব উকারশালী দেহ, ঘেমে পরনে হালকা ধূসর রঙের শার্ট, গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে চোখে মুখে একটু ক্লান্তির ছাপ। সানি ঘরের ভেতর প্রবেশ করে প্রথমে খেয়াল না করলেও পরক্ষণে চোখ যায় সানি পা জোড়া থেমে গেল সেখানে। কতদিন পর আজ মায়ের মুখ দেখল সানি। অভিমান করে দরজায় কিল লাগিয়ে রাখে, প্রতিদিন দরজায় কড়া নেড়ে ফিরে আসতে হয় সানির। কতদিন পর মায়ের মুখ দেখে চোখ জুড়ালো সানির। সানি শায়লা বেগম এর হ্রস্ব ইকারকে এগিয়ে যেতেই শায়লা বেগম উঠে দাঁড়ালেন, মুখে ক্ষোভ আর অভিমানের ছাপ স্পষ্ট। মায়ের মন শক্ত রাখতে কষ্ট হলেও তবুও নিজেকে যথেষ্ট শক্ত রেখেছে শায়লা বেগম। শায়লা বেগম পাশ ফিরিয়ে যেতেই সানি জ্বরের বেগে এসে জড়িয়ে রলো মাকে। কতদিন পর মাকে ছুতে পারল সানি। শায়লা বেগম এর চোখ ভিজে আসতে চাইছিল, কিন্তু কঠোরভাবে শক্ত করল নিজেকে। অভিমানের রাগে একবারের জন্য স্পর্শ করল না তার একমাত্র আদরের ছেলেকে। সানি আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে শায়লা বেগমকে। সানি জড়ানো কণ্ঠে ডাক ছাড়ল, মা। শায়লা বেগম কোন প্রতি উত্তর করলেন না। দম আটকে আসতে চাইছে শায়লা বেগমের মা হয়ে এতটা কঠোর থাকা সম্ভব, তবুও শায়লা বেগম যথাসাধ্য চেষ্টা করলে নকঠোর থাকার। সানি আবারও জড়ানো কণ্ঠে বলে উঠল, আর কতদিন এইভাবে কঠোর হয়ে থাকবেন মা? জানেন তো আপনার সাথে একদিন কথা না হলে আমার ভালো লাগে না। অনেক শাস্তি দিয়েছেন তো, এবার অন্তত মাফ করুন। শায়লা বেগম দীর্ঘশ্বাস হসন্ত বাস ছাড়লেন। একবার চাপা অভিমানে কণ্ঠে বলে উঠলেন, তোকে দুনিয়ায় এনেছি, মাফ তো আমার চাওয়া উচিত। সবার কাছে কত সুনাম শুনছি তোর জন্য, আবার তোকেও কষ্ট দিয়ে যাচ্ছি। অন্যায় সবার সাথে করেছি আমি, তাই তোর কাছে আর সমাজের কাছে সবার কাছে আমার মাফ চাওয়া উচিত। সানির হাতের বাঁধন হালকা হয়ে এলো। হতবাক দৃষ্টিতে তাকালো শায়লা বেগমের দিকে। মায়ের মুখে এ কথা গুণা করেও আশা করেনি সানি। শায়লা বেগম পাশ কাটিয়ে চলে গেলেন। সানি আর আটকা
লো না আটকানোর শক্তি পেল না, নাকে আটকানোর ইচ্ছে হলো না, বোঝা গেল না, শায়লা বেগমের দিকে আর তাকালো না পর্যন্ত সানি সেভাবেই দাঁড়িয়ে রইল, শুধু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি ভাবছিল কে জানে। চোখ জোড়া টকটকে লাল হয়ে এসেছে, কয়েকবার মাথা ঝাঁকিয়ে উঠল সানি, এরপর স্বাভাবিকভাবে পা বাড়ালো নিজের ঘরের দিকে, চেহারায় কোনো ভাবান্তর প্রকাশ পেল না আর। সারা সানিকে আসতে দেখে ঘরে ঢুকে পড়েছে, সে সময়েই শায়লা বেগমের কথা কানে বাজতে এসো। আকারার বুকের ভেতর আটকিয়ে রাখা আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে, বারবার জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করেছে আর দ্রুত পায়ে পায়চারি করছে ঘরে, নিজেকে যেন ক্ষমা করতে পারছে না। সারা সানি ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। সানির পদধ্বনি শুনে সারা ফিরে তাকালো সেদিকে, যথাসাধ্য চেষ্টা করল নিজেকে স্বাভাবিক রাখার। সানি আজও প্রতিদিনের মতো ঘরে প্রবেশ করে সারার দিকে তাকিয়ে নিঃশব্দে মুচকি হাসল। সারাও চেষ্টা করল মুখে হাসি আনার, তবে মানুষটার মুখে হাসি দেখে অবাক হচ্ছিল সারা। সানি সারার ফর্সা সরু নাক ধরে আলতোভাবে টেনে এগিয়ে গেল বিছানার দিকে। সানি বিছানায় আরাম করে বসে পায়ের কালো মোজাগুলো খুলছিল। সারা কিছু সময় তাকিয়ে দেখল, এরপর এগিয়ে গেল সানির দিকে। সানি কিছু বুঝে ওঠার আগেই সারা ধূপ করে সানির কোলে বসে পড়ল। এর রকম আচরণ সারা কখনো করে না। সানি একটু অবাক হলো, সারার দিকে তাকিয়ে মোটা ভ্রু যুগল নাচিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, কিছু হয়েছে? সারা প্রতি উত্তর করল না, শুধু দুই হাতে সানির গলা জড়িয়ে ধরল। সানি বিস্মিত কণ্ঠে বলে উঠল, আজ এত বউয়ের ভালোবাসা বিষয়টা হজম হচ্ছে না কিন্তু আমার। সারা কিঞ্চিত রাগ হলেও বহিঃপ্রকাশ টালো না, বরং দুহাতের সাহায্যে সানির শার্টের বোতামগুলো খুলে দিতে দিতে মিনমিনে গলায় বলল, কদিন বাড়ি গিয়ে ঘুরে আসি। সানি সরু দৃষ্টিতে তাকালো সারার দিকে। এতক্ষণে সারার মতিভ্রম বুঝতে পারল। সানি বুড়োগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোকে এসব অভিনয় শিখিয়ে দিল কে? সানির কথার উদ্দেশ্য বুঝতে পারল না সারা, তাই কপাল কুঁচকে তাকালো সানির দিকে, জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি সব অভিনয়? এই যে এমন ভণ্ডামি ভালোবাসা দেখিয়ে আবদার করা। সারা এবার একটু চটে গেল, হাত থেমে গেল, সেখানেই একটু রাগ দেখিয়ে বলে উঠল, আপনার কাছে এসব ভণ্ডামি ভালোবাসা মনে হচ্ছে? তা নয়তো কি তোর শরীরের প্রতিটা শিরা উপশিরা আমার চেনা, এসব নাটক আমাকে দেখিয়ে কাজ হবে না। বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলে ঘুরে আয়, কিন্তু থাকা যাবে না, সকালে যাবি, বিকেলের আগেই ফিরে আসবি। সারা এবার বেশ রাগ দেখিয়ে বলে উঠল, আপনি মানুষটা মোটেও ভালো না, নিষ্ঠুর লোক একটা। সাফি ভাই কি সুন্দর আরোহীর কথা। সারার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে জিহ্বায় কামড় বসালো, রাগের বসে সব সময় বেশি বলে ফেলে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। সানি আবারও গম্ভীর কণ্ঠে বলল, মাস্টারের বউ মাস্টারি হয়, দুই বান্ধবী আর ভালোর পথে ফিরে এলি না। সারা মুখ বাঁকালো, একবার উঠে যেতে চাইলে সানি সারার কনুই ধরে আটকালো, যে কাজ করছিলি শেষ করে যা। সারা মুখ ফুলিয়ে সানির শার্টের বোতামগুলো খুলে দিতে লাগলো। আবারও সানি কিছু সময় নীরব থেকে স্বাভাবিকভাবে বলে উঠল, নৌগা যাবো কদিন পর, তখন বাড়ি গিয়ে ঘুরে আসিস। হুট করে নৌগা যাওয়ার কথা শুনে সারা প্রশ্ন করতে যাচ্ছিল, পরক্ষণেই তারিখ মনে পড়ে যাওয়ায় থেমে গেল। সারা আবদার করে বসল সানির কাছে, আমিও যাব। সানি না সূচক মাথা নাড়ালো, পরের বার নিয়ে যাব, এবার না। জানিস তো বড় আব্বুর সাথে ঝামেলা চলছে, দিনে গেলে নির্ঘাত সেখানে গিয়ে ঝামেলা করে বসবে। আমি কয়েকদিন আগেই যাব, বিকেল বের হব, পৌঁছাতে রাত হয়ে যাবে, ওখানে হোটেলে থাকা, এসব ঝামেলা। সারার মুখটা মলিন হয়ে এলো, কিন্তু আর জেদ করল না। সানির সঙ্গে কম তো আর ঝামেলা যাচ্ছে না, আর নতুন করে ঝামেলা বাড়াতে চায় না সারা। বিকেলের আগ মুহূর্ত তবুও কেমন করা রোদ। সারা লাভবার্ড পাখির সাথে সাক্ষাৎ করতে বেকুনিতে এসেছিল, সে মুহূর্তে চোখ যায় জবা ফুলের বাগানটার দিকে। সারার চোখ জোড়া খুশিতে ঝলমলিয়ে উঠল, শারীরিকভাবে সাজানো জবা ফুল গাছগুলোতে টকটকে গাঢ় লাল রঙের জবা ফুল। দিন ব্যস্তত আকার কারণে বাগানের দিকে আসা হয় না কারোর। সারার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে, যেন গাছগুলো লাল রঙে সেজেছে। মনে মনে সানির রুচির তারিফ করল সারা, করা রোদ ফুলগুলোর উপর পড়াতে লাল রঙের সৌন্দর্য যেন আরো বেড়ে গিয়েছে। সারার মস্তিষ্কে কিছু চিন্তা ভাবনা খেলে গেল। সানি দুদিন পর নৌকা যাবে, খামোখা ঝামেলা বাড়াতে চায় না সানি, তাই 18 তারিখে গিয়ে একবার বাবার কবর জিয়ারত করে আসবে বলেছে। একদিন থেকে বাড়ি ফিরবে দৃশ্যত এক আর্থে সারা কেন জানি ছোট মানুষ হয়ে গেল, তরল শৈল না। আর ঠোঁটের কোণে হাসি নিয়ে পা বাড়ালো ঘরের দিকে। সানি আর কিছু সময় পরে বাড়ি ফিরবে, এর আগেই তৈরি হয়ে নিতে হবে। রোজকার মতো আজও ঠিক সময়ে বাড়ি ফিরল সানি। সেদিনের পর থেকে শায়লা বেগম এর ঘরের দরজায় আর কড়া নাড়ে না। সানি ক্লান্ত দেহটা নিয়ে পা বাড়ালো নিজের ঘরের দিকে, দরজায় এক হাতে ধাক্কা দিতেই দেখল ভেতর থেকে দরজা লাগানো। কৌতূহলে কপাল কুঁচকে এলো সানির। সারা তো কখনো দরজা লাগিয়ে রাখেন না। ভেতর থেকে সানি কড়া নাড়ল দরজায়, উঁচু স্বরে ডাকও ছাড়ল কয়েকবার, মেহরুন মেহরুন। ভেতর থেকে জবাব দিল সারা। 2 মিনিট। সানি অপেক্ষা করল। সানির বুঝতে বাকি রইল না ঘরের ভেতর তার রমণী কিছু একটা ঘোল পাকাচ্ছে। সানি দরজা খোলার অপেক্ষায় থাকলো। 2 মিনিটের জায়গায় 10 মিনিট পর দরজা খোলার আওয়াজ পেল। সানি ক্লান্ত চেহারা নিয়ে পাশ ফিরে তাকাতেই চমকালো, এক প্রকার বাক্রুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সার।
আকার দিকে সারা ঠোঁটের কোণে লাজুক হাসি এনে মাথা নুই নিয়েছে সে সময়েই সানির এমন গভীর দৃষ্টি বরাবরই লজ্জায় ফেলে দেয় মেয়েটাকে মানুষটার গভীর চাহনি যেমন হৃদয়ের কম্পন বাড়িয়ে দেয় তেমনি শরীরে প্রবাহমান রক্তগুলো ঠান্ডায় জমে আসতে চায় সানি গভীর দৃষ্টিতে পরখ করে দেখল সারাকে টকটকে লাল রঙের সুতি শাড়ি মাঝে সোনালি রঙের সুতোয় ছোট ছোট ফুলের কারুকার্য আজ প্রসাধনীয় মেখেছে সারা চোখে গাঢ় কাজল সঙ্গে ঠোঁটে টকটকে লাল লিপস টিকরে সাজ বউ সাজের থেকে কম কি সানি এগিয়ে এল সারার দিকে সারার ডানগালে আলতোভাবে হাত রাখল সময়টুকুতে নীরব ছিল দুজনেই সানি কিছুটা ঝুঁকে তার ভাগ্যবতী অর্ধাঙ্গিনীর ললাটে ঠিক মধ্যখানে দীর্ঘ সময় নিয়ে চুপ মুখেলো এরপর কপালে কপাল ঠেকিয়ে কোমল কণ্ঠে শুধালো আরও না হয় ২০ মিনিট দাঁড়িয়ে থাকতাম লাল রঙের বেনারসি পরতিস সারা ব্যঙ্গ করল সানির কথায় বেনারসি কিনে দিয়েছেন তো আমাকে তাই না সানি সরে এলো শেষ সময় যোগ হ্রস্বই কার হবায় কামড় বসালো কিঞ্চিত আসলেই কেমন বর এখন পর্যন্ত বউকে একটা বেনারসি কিনে দেয়নি নিজের কর্মকাণ্ডে নিজের উপরেই বিরক্ত হচ্ছিল সানি এটা তার খেয়ালে থাকা উচিত ছিল একটুও আফসোস হচ্ছিল আজ বেনারসি কিনে আনলে তার ভাগ্যবতী অর্ধাঙ্গিনীকে বউ সাজে দেখতে পেত সানি একটু ঠাট্টার স্বরে বলল কেন তুই আমার মতো হতভাগা ছেলেকে বিয়ে করতে গেলি বলতো সারা মৃদুস্বরে হাসল সানির কথায় সারাও ঠাট্টা করে বসল সানির সাথে আমি না করলে কে আর বিয়ে করতো আপনাকে তাই একটু করুণা হলো আর কি হাসি মাখা কণ্ঠে বললেও সত্যি কথাই বলল সানি করুণা করা ভালো রমণী কিন্তু নিজের ক্ষতি করে করুণা করা তো ঠিক নয় সারা সানির কথা ঠাট্টা স্বরূপই নিল ক হসন্ত অতি করেছি ভালো করেছি সবাই নিজের ভালো চায় আমি না হয় নিজের ক্ষতি চাইলাম সানি মৃদুস্বরে হাসল এবার সারার মাথায় গাঁটটা মেরে বলল পাকনামি কথা তাই না সারা নিজের মাথা চুলকাতে চুলকাতে কপট রাগ দেখিয়ে বলল সব আপনার হাত চুলকায় তাই না এত সুন্দর করে সাজলাম গিফট দিবে তা না উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে সানি মৃদুস্বরে হাসল আবারও দুহাতের বাঁধনে সারাকে নিজের মাঝে আবদ্ধ করে নিয়ে সুর তুলে গেয়ে উঠল এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাথা মালা ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা সারা সানির বুকে দুহাত রেখে বেশ খানিকটা জোরে ধাক্কা দিয়ে নিজের নিকট থেকে দূরে সরিয়ে দিল সানির ক্লান্ত মুখটায় হাসি খেলে যাচ্ছিল তখনও সারা সানির দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল না শেষ হবে না এখন নাটক বন্ধ করে ফ্রেশ হয়ে নিন আপনার লেবুর শরবত আমি তৈরি করে রেখে দিয়েছি সানি আর কথা বাড়ালো না ক্লান্ত দেহ নিয়ে পা বাড়ালো হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে বিকেলের কড়া রোদের তাপ কিছুটা কমেছে তখন সারার বায়না অনুযায়ী গাঢ় খয়েরি পাঞ্জাবি পরে নিল সানি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘন কালো ছোট ছোট চুলগুলো দুই হাতে ঠিক করছিল সারা তখন সানির পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে খুবই মনোযোগ দিয়ে সানিকে দেখে যাচ্ছে তখন থেকে উজ্জ্বল শ্যাম বরণ গায়ের রংটা মানিয়েছে ভালো এই মানুষটা যে কেন গাঢ় রঙের কাপড় খুব কম পরে এটাই বুঝতে পারে না সারার প্রতিচ্ছবি আয়নায় দেখা যাচ্ছিল সানি সেদিকে লক্ষ্য করে মনে মনে নিঃশব্দে হাসল দুহাতের চুলগুলো ঠিক করতে করতে রসিকতার স্বরে বলে উঠল বিয়ের পর মনে হয় আমি সুন্দর হয়ে গিয়েছি সারা চামড়া কেমন চোখ কচক করছে আর বেশি দিন সময় লাগবে না তোর মতো সাদা হতে বিয়েটা আরো আগেই করা উচিত ছিল সারা কপাল কুঁচকে চোখ সরিয়ে নিল সারা মানুষটার কথার আর জবাব দিল না মানুষটার সঙ্গে কথার মার প্যাঁচে পারবে না এর থেকে চুপ কথাটাই ভালো প্রতিটা মানুষ কারো না কারো কাছে হার মেনে যায় হয়তো সারাও হার মেনে যায় এই মানুষটার কাছে সারা প্রসঙ্গ পাল্টিয়ে নিল ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল আমি নিচে যাচ্ছি আপনি তাড়াতাড়ি নেমে আসুন সানিক্র টল চেপে নিঃশব্দে হাসল সারার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল হয়ে গিয়েছে চল সারিবদ্ধ জবা ফুল গাছ লাগানো প্রায় সব গাছে টকটকে গাঢ় লাল রঙের জবা ফুল ধরেছে বাগানের মাঝ বরাবর বেশ বর্ষর দোলনা পাতানো সারা বসে রয়েছে দোলন আকারেও সারার খোলা লম্বা চুলের ভাঁজে জবা ফুল গুজে দিয়েছে নিজ হাতে সানি নিজ থেকেই বেশ কয়েকটা ছবি তুলে দিল সারাকে এরপর নিজেও সারা পাশে বসে পড়ল সানি হাতের ইশারায় বলল কিনারায় সরে যেতে সানির কথা মতো কিনারায় সরে এলো সারা সানি ক্লান্ত শ্বাস ছেড়ে হাঁটু দুখানা ভাঁজ করে নিয়ে সারার কোলে মাথা রেখে শুয়ে পড়ল সারা নিজ থেকেই সানির মাথায় আলতোভাবে তার নরম হাতটা রাখল সানি চোখ জোড়া বন্ধ করে নিয়েছে শেষ সময়ে সারা একটু মলিন কণ্ঠে বলল বলছিলাম নৌকা না গেলে হয় না বড় আব্বু রেগে রয়েছে যদি আরো রাগারাগি করে আপনার সঙ্গে সানি চোখের পাতা বন্ধ রেখেই স্বাভাবিকভাবেই জবাব দিল যেতাম না তো তোকে বললাম না নাহিদের সাথে নতুন ব্যবসা শুরু করেছি সে কাজে জয়পুরহাট যেতে হবে সেখানে থেকে নৌকা বেশি দূর না এই জন্য ভাবলাম বাবার কবরটা জিয়ারত করে আসি তোর এত দুশ্চিন্তা করতে হবে না আমি সব সামলে নিব সারা আর এ প্রসঙ্গ বাড়ালো না চোখের পাতা বন্ধ তবুও এই রোদ ভীষণ বিরক্ত করছে সানিকে কপালে ভাঁজও পড়েছে কয়েকটা বিরক্ত মুখ নিয়ে সারার দিকে পাশ ফিরিয়ে শুয়ে পড়ল এক হাতে সারাকে জড়িয়ে ধরে মুখ বুঝল সারার শাড়ির আঁচলের ভাঁজে ব্যস্ততার মাঝে কেট এক আর যায় আরও দুদিন সেদিন 18ই জুন সকালের দিকে জয়পুরহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সানি যদিও সারার একটু মন খারাপ ছিল মাঝের একটা রাত শুধু ভোরের দিকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে সানির সঙ্গে আফজাল হোসেন শহর
ও চারজন রয়েছে বরাবরের মতো যারা সব সময় সানির সঙ্গে যারা থাকে তারাই ছিল। দুপুরের আগে জয়পুরহাট পৌঁছে গিয়েছে সানি, সেখানে কাজ সেরে সন্ধ্যার দিকে রওনা দিয়েছে নওগাঁর পথে। রাত 8টা নাগাদ নওগাঁয় এসে পৌঁছেছে তা। রাত তাড়াতাড়ি কাজ শেষ হওয়ায় হোটেল আর ঠিক করলো না সানির, রাতেই বাড়ি ফিরবে। আফজাল হোসেনও এই সিদ্ধান্ত সঠিক মনে করলেন। শিকারপুর গ্রামে পৌঁছে একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে নিয়েছে সবাই। হোটেল থেকে সোজা শিকারপুর গ্রামে কবরস্থানের সামনে গাড়ি এসে থেমেছে। আশেপাশে বেশ ভালোই অন্ধকার, শুধু গোরস্থানের লোহার গেটের সামনে একটা হলদে রঙের বাতি তার আলো যতদূর পর্যন্ত পৌঁছে আলোকিত করেছে, বাকি রাস্তাটুকু অন্ধকার, একে ভেতরের রাস্তা আর গোরস্থান, তাই রাতে আশেপাশে মানুষজনও খুব বেশি নেই। সানি গাড়ি থেকে নামতেই আফজাল হোসেনও নেমে এলেন। আফজাল হোসেন সানির দিকে তাকিয়ে বলে উঠলেন, আমরা কি একটু পর যাব? সানি একটু থেমে ভেবে জবাব দিল, আফজব। আকারুল্লাহ হোসেন দ্বিমত করলেন না, বাবা ছেলের বিষয়ে এখানে গেটের সামনে করা সতর্ক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। রাস্তাও একটা, ভেতরে কেউ প্রবেশ করলে কিংবা বেরিয়ে এলে অবশ্যই তাদের চোখের সামনে পড়বে। আফজাল হোসেন সহ চারজন গাড়ি তেহরান দিয়ে দাঁড়িয়ে রইলেন। মিনিট 15 পর আফজাল হোসেন গোরস্থানের ভেতর প্রবেশ করলেন। হলদে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে নাম সাগর মায়েন শিকদার, পিতা মৃত জলিল শিকদার, জন্ম 2রা ফেব্রুয়ারি 1970 সাল, মৃত 24শে জুন 2002 সাল। আফজাল হোসেন বড় শর্ট দীর্ঘশ্বাস ছাড়লেন। একবার সম্পর্কের মালিক কর্মচারী থাকলেও তাদের সম্পর্ক ছিল নিবিড়। আফজাল হোসেন ভীষণ ঘনিষ্ঠ ছিলেন সাগর মায়েন শিকদারের। মানুষটার চলে যাওয়া এই অকালমৃত্যু আজও মেনে নিতে পারেননি এখনো। মানুষটার রসিকতার কণ্ঠস্বর, সেই হাসি, মানুষটার হাঁটা চলা এখনো যেন চোখের সামনে ভেসে ওঠে। আফজাল হোসেনের ভাবনার মাঝে খেয়াল হলো সানির কথা। আটকে উঠলেন তৎক্ষণাৎ। মধ্যবয়স পুরুষালী দেহখানা থরথরিয়ে কেঁপে উঠল, কপাল বেয়ে চিকন ঘাম ঝরতে শুরু করলো। আফজাল হোসেন আতঙ্কিত কণ্ঠে চারজনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, সানি কোথায়? প্রথমে বিষয়টি তারাও খেয়াল করেনি। সাগর মায়েন শিকদার নামের সাইনবোর্ড দেখে থমকে দাঁড়িয়েছ হ্রস্বই কাড়লেন সবাই। তবে আফজাল হোসেনের কথা শুনে হুঁশ ফিরল তাদেরও। আতঙ্কিত হয়ে আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলেন। দূর দূরান্ত পর্যন্ত ছায়া নেই সানির, শুধু বাঁশের বেড়া আর সবুজ ঘাস দেখা যাচ্ছে। 15 মিনিট ব্যবধানে যাবে কোথায়? যাওয়ার পথটাও একটা, একই ভয় গ্রাস করল সবাইকে। আফজাল হোসেনের কথা অনুযায়ী বাইরে আশেপাশে নজর বুলালো তারা। আফজাল হোসেন ধূপ করে বসে পড়লেন সাগর মায়েন শিকদারের কবরের পাশে। ভয় কাঁপছিলেন তিনি। কিভাবে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন আফজাল হোসেন, আমি আজও হয়তো আপনাকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হলাম। আপনার রক্তে মাখা হাতটা ধরে কথা দেওয়া আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। আফজাল হোসেন কান্নায় ভেঙে পড়লেন। পরক্ষণেই চোখ মুছে উঠে দাঁড়ালেন তিনি। ভেঙে পড়লে চলবে না, তার নিজেকে যথাসাধ্য চেষ্টা করলেন শান্ত রাখার। সানির নম্বরে ডায়াল করলেন আফজাল হোসেন। ফোনের রিং বেজে চলছে। আফজাল হোসেন মনে একটু আশ্বাস পেলেন। এবার ফোনের রিং বাজতে বাজতে থেমে গেল। আফজাল হোসেন আবারও ফোন করলেন। তাদের ভেতর একজন উচ্চ স্বরে ডাক ছাড়লেন, আফজাল ভাই, ফোন এই জায়গায় পড়ে আছে। আফজাল হোসেন ছুটে গেলেন দ্রুত পায়ে। গেটের পাশে দেয়াল ঘেঁষে পড়ে রয়েছে ফোন। আফজাল হোসেনের বুঝতে কি রইল না, তারা আগেই সানির ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিল। বোকার মতো কাজ করেছে ফেলেছে তিনি। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ তার। সাগর মায়েন শিকদার বরাবরই আফজাল হোসেনকে চতুর ব্যক্তি বলতেন। এই হসন্ততে নিজেকে ভীষণ বোকা মনে হচ্ছে তার। বড্ড বোকামি করে ফেলেছে আজ সে। গোরস্থানে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত সানি এখানে ছিল। তার একটু অসচেতনতার দারুণ ভাবের সুযোগ নিয়েছে তারা যেন একটা সুযোগের অপেক্ষায় ছিল। অন্ধকার একটা ঘর, ভাঙা জানালার ফাঁকা দিয়ে একটু আলোর রশ্মি প্রবেশ করছে ঘরে। অচেতন পুরুষালী দেহ, এখনো ধুলোবালি ভরা মেঝেতে পড়ে রয়েছে। শরীরে কোনো ক্ষতের দাগ নেই। ওয়াসেক মির্জার করা আদেশে আসানা অবদিসা নীর গায়ে এক ফোঁটা রক্ত ঝরানো যাবে না। সে সচক্ষে রক্ত ঝরতে দেখবে এমন সুযোগ হাতছাড়া করার মতো ওয়াসেক মির্জা নয়। নুরুল আহমেদ বিরক্ত হয়ে অচেতন অবস্থায় থাকা পুরুষালী দেহটার পা বরাবর সমস্ত শক্তি খাটিয়ে লাথি মারল। সানির অচেতন অবস্থায় পড়ে থাকা মুখটার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, শালার ওজন কম না, গা ঘামাইয়া তুলছে একবারে। পানি ঢাল শালার মুখে, স্যার আসবো একটু পর। নুরুল আহমেদের কথা মতো একজন এক বোতল পানি সম্পূর্ণ ঢেলে দিল সানির মুখে। ক্লোরোফর্ম স্প্রে ব্যবহার করে অচেতন করার পরও কিছুটা ড্রাগস দেওয়া হয়েছে। সানির হুঁশ ফিরল, একটু নড়ে চড়ে উঠল। তবে চোখের পাতা খোলার শক্তি পাচ্ছে না, যেন চোখের পাতা ভীষণ ভারী হয়ে রয়েছে। শরীর তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। ড্রাগসের ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলছে সানির দেহে। আরও এক বোতল পানি সানির মুখে ঢালা হলো। সানি চোখ মুখ কুঁচকে নিল। তৎক্ষণাৎ সানি এবার চোখের পাতা মেলল, তবে চোখের সামনে সবকিছু যেন ঘোলাটে। আপাতত কোনো ঘটনায় মনে পড়ছে না তার। সানি উপলব্ধি করতে পারছে কেউ তার 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সানির মস্তিষ্ক এই মুহূর্তে কোনো কাজ করছে না। সানির পিঠ ঠেকল একটা একার আলে গিয়ে জোরে ধাক্কা দেওয়াতে এবার সানি মেরুদণ্ড বরাবর ব্যথা অনুভব করল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। মানুষদের কথা অস্পষ্ট শুনতে পারছিল। সানি পুরানে হালকা আকাশি রঙের শার্ট, পানিতে অর্ধেক ভিজে হয়েছে। মেঝেতে পড়ে থাকার কারণে ধুলো মেখে রয়েছে সম্পূর্ণ দেহে। সানি সব কিছু মনে করার তীব্র চেষ্টা চালালো। ঝাপসাভাবে কিছুটা খেয়াল হতে লাগলো। সানির গেটের ভেতর প্রবেশ করতেই হুট করে দুজন তার সম্মুখে এসে দাঁড়ায়।
কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে কেউ স্প্রে করে তার মুখে। অতি দ্রুত সবকিছু ঘটে যাওয়ায় সানির বুদ্ধি খাটিয়ে শ্বাস বন্ধ করে নেওয়ার চিন্তা বেরিয়ে গিয়েছিল তার মস্তিষ্ক থেকে। আস্তে আস্তে শরীরে ব্যথা অনুভব করতে পারছিল সানি, বিশেষ করে পিঠের দিকে ব্যথা তীব্রভাবে অনুভব করতে পারছে সানি। জোরে জোরে শ্বাস ছাড়ল, কয়েকবার ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল সানি। এবার আস্তে আস্তে তাদের কথা স্পষ্ট শুনতে পারছে সানি। একজন বলছে, জব আনফিটছে মনে হয়, শালার হাত পা বাথমু নাকি। অপর আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো সানির কানে, মনে হয় না শালায় নড়বার পারতেছে না, দেখোস না কিছু করবার পারবো না, ভিতু এদা। সানির বুঝতে বাকি রইল না কাদের হাতে বন। দিশে সানির চোখের কিনারা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না। মস্তিষ্কের সকল চিন্তার মাঝে একটা চিন্তা খুব বেশি ঘুরপাক খাচ্ছে, আজ বাড়ি ফিরতে পারবে তো। সানি হাত পা নাড়ানোর চেষ্টা আকার চালালো, শক্তি পাচ্ছে না সানির। এই মুহূর্তে মনে হচ্ছে তার শরীর যেন তার নিয়ন্ত্রণের বাইরে, মাথা ঘুরে উঠছে ভীষণ। শরীরের এমন প্রতিক্রিয়ার কারণ খুঁজে পাচ্ছে না, শুধু শরীরটা ঘেমে উঠছে। কেউ একজন লাইট নিয়ে এলো হয়। ঘরটা অনেকটাই আলোকিত হলো এখন। সানি চোখ মেলে দেখার চেষ্টা করলো। এবার নুরুল আহমেদ সানির সামনে এক হাঁটু মুড়ে বসলো, এক হাতে সানির গাল শক্ত করে চেপে ধরল। সানি ব্যথা অনুভব করতে পারছে। নুরুল আহমেদ দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোর অনেক বাঁচার স্বাদ, প্রাণ চাইতেই চায় না তাই না? তবে আজ যাইব মনে মনে দপর। নুরুল আহমেদ সহ ঘরে থাকা 7-8 জন পৈশাচিক হাসি ফেটে পড়ল সানির। এদের কাছে অনুনয় করার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না, তবে সত্যিই সানির বাঁচার স্বাদটা অনেক। সানি কথা বলার চেষ্টা করল, এবার ব্যথাতুর কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার শরীরে কোনো ক্ষতের চিহ্ন যেন না থাকে, অনেক রক্ত জড়েছে এ শরীর থেকে, আর না পারলে দম আটকে মেরে ফেলুন, আর আঘাত করবেন না। নুরুল আহমেদ সানির গাল এক ঝটকায় ছেড়ে দিল। সানির ফুটবল শরীর হেলে পড়ল অনেকটা। নুরুল আহমেদ বিস্মিত হওয়ার ভান করে বলে উঠল, দেখ সাগরের ডাক্তারের ছেলে কিকো। পরক্ষণেই নুরুল আহমেদ দাঁতের দাঁত পিষে বলে উঠল, মনে চাচ্ছে এখনই কয়েক ঘা বসিয়ে দেই, রক্ত জড়াবেন না তাই না স্যার? আসুক্তর শরীরে এক ফোঁটা রক্ত থাকতে দিব না। সানি সোজা হয়ে উঠে বসার চেষ্টা করল, চোখের পাতা ভীষণ ভারী হয়ে রয়েছে। মেলে তাকিয়ে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সানির শুকনো ডোক গিলল, একবার গলাটা শুকিয়ে আসছে তার। সানি অনেক কষ্টে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, আমার লাশ দেখার জন্য একজন ছাড়া কেউ নেই, আর তার আমার শরীরের ক্ষত দেখার ক্ষমতা নেই।